তরু, কি হয়েছে শোনো? এভাবে তাকিয়ে আছিস কেন? হাবি, হাবি, আমার তোমাকে চাই। এলিজা বলেছিল ওর বয়ফ্রেন্ড ওকে খুব ভালোবাসে। বুঝতে পারছো? আমাকেও ভালোবাসো তুমি। এসো। এই তরু, আমি কিছু করলে, হুঁশ ফিরলে তুই আমাকে খুন করবি। হুম, আমি হুঁশে আছি হাবি। প্লিজ, আমাকে বেসামাল করিস না বধুয়া, তোর কষ্ট হবে। আগামী শুক্রবার, সোমবার থেকে নিউ ইয়র্কে আবার অফিস শুরু হবে। আসমা তরুর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর আস্তে করে মাথা নাড়ে। তুই না থাকলে এই বাড়িটা যেন কেমন ফাঁকা হয়ে যায়। তরু কেবল মুচকি হাসল। সে জানে কেউ মুখে না বলেও তার থাকার আর না থাকার মধ্যকার ফারাক ইফতেখার পরিবার হাড়ে হাড়ে টের পায়। কাজের সূত্রে তো নিউ ইয়র্কে ফিরতে হবে। আমিও আপনাদের খুব মিস করব। পুত্রবধূর কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন আসমা ইফতেখার। তরুর কাছে যে সায়ানের বিষয়ে কিছু বলবেন সেই সাহসটা নেই ওনার। বলবেন কোন মুখে? সায়ান যা করেছে তাতে তরুকে সবকিছু নতুন করে শুরু করতে বলার মুখ নেই আসমার। হ্যাঁ জানি। আচ্ছা কফি খা, আমি এলাম। ঠিক আছে চাচি। আসমা যেভাবে এসেছিলেন সেভাবেই চলে গেলেন। তরু আকাশ দেখতে ব্যস্ত হয়ে উঠল। দেশের আকাশটাও যেন অন্যরকম সুন্দর লাগে। নিউ ইয়র্কের আকাশেও যেন কৃত্রিমতা। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। বসার ঘরে হঠাৎ সায়ান সবাইকে ডেকে পাঠিয়েছে কেন, সেই নিয়ে সবার মনে নানান কৌতূহল কাজ করছে। তবে সবাই থাকলেও তরু নেই সেখানে। মহারানী নিজের ঘরে বই পড়তে ব্যস্ত। সায়ান কি বিষয়ে কথা বলবে তুমি কিছু জানো আসমা? স্বামীর কথায় নাবোধক মাথা নাড়লেন আসমা। বললেন, আমি তো কিছু জানি না। মুয়াজ এক কোণায় দাঁড়িয়ে ফোন টিপছে। রাহেলা মাঝে মধ্যে ছেলেকে চোখের ইশারায় ফোন কম কম টেবার জন্য বলছেন। সবার ভাবনা ছেদ গটিয়ে সায়ান ইফতেখার এসে ঢুকলো বসার ঘরে। সকলের মনোযোগ দৃষ্টি এখন সায়ানের দিকে। ভাইয়া, তুমি কি বলবে বলো তো? সেই কখন থেকে সবাই উদগ্রীব হয়ে বসে আছি। মুয়াজের কথায় মুচকি হাসল সায়ান। সোফায় বসল। হারুন ইফতেখার ছেলের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, কিছু হয়েছে সায়ান? কোনো সমস্যা? না বাবা, সবকিছু ঠিক আছে। তাহলে জিজ্ঞেস করলেন আসমা। রাহেলা বললেন, সায়ানকে বলতে দিন ভাইজান, বলার জন্যই তো আমাদের একত্রে বসতে বলেছিল। হারুন মাথা নেড়ে সম্মতি জানালেন রাহেলার কথায়। সায়ান বলল, আমি আগামীকাল সকালে চলে যাচ্ছি। বিকেলে ফ্লাইট। বিকেলে বেরিয়ে কিছু কাজ ছেড়ে ফ্লাইট ধরবো। তরুও যাচ্ছে সাথে। তরুও যাবে তোর সাথে? উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন আসমা। হ্যাঁ, তবে আমার সাথে সংসার করতে না। তোমাদের বলা হয়নি, তরু আমার অফিসে জব করে এখন। কিছুদিন হলেও আমার কোম্পানিতে জয়েন করেছে। কথাটা জয়েন করতে বাধ্য হয়েছে বললে ভালো হয়, কারণ আমি তরুর আগের বসকে চালাকি করে বাধ্য করেছিলাম যাতে তরুকে 1 বছরের জন্য আমার কোম্পানিতে কাজ করেন। সায়ানের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সায়ান আবারও বলতে লাগলো, তরুর সাথে আমি যা করেছি সেটা অন্যায়। আমি চেষ্টা করবো আমাদের সম্পর্কটা নতুন করে শুরু করার, তবে কোনো জোর করে নয়। তরুকে আস্তে আস্তে জয় করতে চাই আমি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। এতটুকুই বলার ছিল। রাহেলা ইফতেখারের চোখে জল টলমল করছে। এতগুলো বছরে অন্তত কিছু ভালো হতে চলেছে। আলহামদুলিল্লাহ, তোরা সুখী থাকবি, এটাই তো আমাদের চাওয়া পাওয়া বাবা। দেখিস তোরও ঠিক মেনে নেবে সব, তবে সময় লাগবে। মায়ের কথায় মুচকি হাসল সায়ান। হারুন ইফতেখার বললেন, হ্যাঁ সায়ান, সময় সবকিছু ঠিক করে দেবে। রাহেলা অতিরিক্ত খুশিতে বললেন, তোদের মান অভিমান মিটিয়ে জলদি নাতি নাতকুর আনার ব্যবস্থা কর সায়ান, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। মুয়াজ মুচকি হাসল, সাথে বাকিরাও। সায়ান হেসে বলল, কথাটা আপনার মেয়েকে বলবেন, বেশি কাজে দেবে। সবাই শব্দ করে হেসে উঠল। ওদিকে ঘরে বসে সকলের হাসির শব্দে চমকালো তরু। কেমন হলো যাতে এত আনন্দ? হাতের বইটা বিছানায় রেখে বসা থেকে উঠে দাঁড়ালো তরু। পরনে তার বেবি পিঙ্ক কালারের 2 পিস, চুলগুলো খোপা করা। দরজার দিকে এগোতেই যাবে এমন সময় সেখানে এসে হাজির হলো সায়ান। কই যাও বধু? বসার ঘরে কি চলছিল? সায়ান গুনগুন করতে করতে ঘরে ঢুকলো। সোজা বিছানায় শুয়ে পড়ে বলল, আমাদের কবে বাচ্চা কাচ্চা হবে সে নিয়ে আলোচনা হচ্ছিল। তরু আশেপাশে তাকিয়ে একটা খাতা ছুঁড়ে মারল সায়ানের গায়ে। সরো, ঘুমাবো।
আমি কি রুমে আসতে দেখলে তোর ঘুম আসে? তুমি আসোই তো ঘুমানোর টাইমে। ওমা, বল হই তোর ঘুমানোর সময় অর্থাৎ গভীর রাতে তো আসবো আমি, এটাই তো স্বাভাবিক তাই না? গরু তরু। সায়ন ভাই, তুমি মাত্র গরু বলতে চেয়েছিলে। তবা তবা তরু, তোকে কি আমি গরু বলতে পারি? তুই আমার একমাত্র চাচাতো বোন, একমাত্র বউ। মিলেমিশে তুই আমার চাচাতো বোন থেকে বউ, মানে চাচাতো বউ। চোখ মুখ কুঁচকে ফেললো তরু। দেশে ফেরা থেকে সায়ান যেন লাগাম ছাড়া হয়ে গেছে। কি সব উল্টাপাল্টা কথা? বাল তো বউ হয় তোমার, বুঝেছো? সায়ান শোয়া থেকে উঠে দাঁড়ালো। তরুর পিছনে গিয়ে হুট করে ঘটালো এক কাণ্ড। তরুকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরেছে সে। ঘটনার আকস্মিকতায় তরু যেন কিছু বলতেও ভুলে গেছে। সবসময় বালবাল করিস কেন? আজ তোর মাথায় সব চুল উকড়ে দেব। সায়ান এক হাতে তরুর কোমর আঁকড়ে ধরে অন্য হাতে খোপা খুলে ফেলল। সহসাই তরুর রেশমি চুলগুলো ফ্যানের বাতাসে উঠতে শুরু করলো। সুগন্ধে সায়ানের হৃদয় কেমন আনছান করে উঠল। না চাইতেও চুলে নাক ডুবিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিতে লাগলো। তরুর হুট করে কি যেন হয়েছে। সায়ানের প্রথম স্পর্শে কেমন ঝিমিয়ে যাচ্ছে সে। কোমরে সায়ানের শক্ত হাতের স্পর্শ আর ঘাড়ের ওপর উষ্ণ নিঃশ্বাস সবকিছুই তরুকে চুপ করিয়ে দিয়েছে। সায়ানও আচমকায় সবকিছুই ভুলতে বসেছে যেন। তরুর চুলগুলো খুব যত্নে আলতোভাবে ঘাড়ের একপাশে সরিয়ে ফেলল সে। সায়ানের ঠোঁট তরুর ঘাড় ছুঁতেই যেন শরীর শিউরে উঠল। একবার চোখ বন্ধ করে ফেলল তরু। নিঃশ্বাসটা যেন কেমন ভারী হয়ে এলো তার। ঠিক তখনই হঠাৎই ঘর অন্ধকারে ডুবে গেল। বিদ্যুৎ চলে গেছে। এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। বাতাসে যেন নিঃশব্দ হয়ে দাঁড়ালো ফ্যান থেমে যাওয়ায়। চারপাশটা নিস্তব্ধ, কেবল হৃদয়ের দুরু দুরু শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছে। তরু আটকে উঠল। শরীরের লোম দাঁড়িয়ে গেল হঠাৎ ছায়াময় অন্ধকারে। সায়ানের বুকের মধ্যে নিজের নিঃশ্বাস গুনতে পারছে সে। ঘাড়ে তার নিঃশ্বাস আরো গাঢ় হয়ে উঠেছে। উষ্ণ আকুল অচেনা এক মোহে ভরা। তরু বুঝতে পারছে কিছু একটা ঘটছে, কিন্তু ঠোঁট কাঁপলেও কোনো শব্দ বেরোচ্ছে না। তারপর ধীরে ধীরে কণ্ঠে একটু জোরে নিয়ে বলল সে, সায়ন ভাই প্লিজ, তুমি যাও এখান থেকে। সায়ান তরুর ঘাড় থেকে গলা অবধি চলে এসেছে। আশেপাশে কি হচ্ছে সবকিছু যেন ধোঁয়াশা সায়ানের কাছে। আপাতত তরুই তার কাছে গুরুত্বপূর্ণ। সায়ন ভাই। তরু কিছুটা নিজেকে ধাতস্থ করে বলল এবার। সায়ানের কি হয়েছে কে জানে, সে কিছুই শুনছে না। তরু এবার তেতে উঠে বলল, আই বলো সরো, একা ঘরে এসে লুচ্চামি শুরু করেছো, সরো বলছি। আচমকা তরুণ এমন কথায় হুঁশ ফিরল সায়ানের। নিজের আচরণের জন্য নিজেই অনুতপ্ত সে। তবে বিষয়টা তরুকে বুঝতে দেওয়া যাবে না। সায়ান পকেট থেকে ফোন হাতে নিয়ে ফ্ল্যাশ লাইট জ্বলে বলল, সর গরু, আমি তো তোর ঘাড় চেক করছিলাম। তোর তো ঘাড় খাটো, তুইও খাটো। কি বললে তুমি? আমার ঘাড় খাটো? বের হও, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও, শয়তান লোক একটা। একদম আমার আশেপাশে আসবে না বললাম। সায়ান শব্দ করে হাসতে হাসতে ঘর থেকে বেরোনোর আগে বলল, ঘরে ঢুকতে ঢুকতে চুমু দেওয়ার সুযোগ পেয়েছিল তরু। এভাবে কন্টিনিউ করলে হয়তো বাকিটাও করার সুযোগ পাবো। তরু কিছু বলার আগে সায়ান রুম থেকে বেরিয়ে অনেকটা এগিয়ে গেল। ফলশ্রুতিতে তরুর গালাগালিও তার শোনা হলো না। তবে একটু আগের ঘটনা নিয়ে তরুর রাগ হচ্ছে। সায়ান না হয় পুরুষ মানুষ, কিন্তু সে তো সায়ানকে দূরে সরিয়ে দিতে পারল না। কেন সায়ানকে ছুঁতে দিল তাকে? দীর্ঘশ্বাস ছাড়ল তরু। সে যতই সায়ানকে দূরে সরিয়ে রাখুক, মন ও শরীর দুই জানে এই পুরুষটি তার স্বামী, তার জন্য হালাল। ভোরবেলার আলো ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে শহরটাকে। পাখিরা ডেকে উঠেছে। চারিদিকে এক ধরনের নিস্তব্ধ উত্তেজনা। আজ যেন এই বাড়ির প্রতিটি দেওয়াল জানে বিদায়ের দিন আজ। রান্নাঘরে কড়াইয়ের চায়ের ধোয়া উঠছে। রাহেলা নিজের হাতে সবার জন্য হালকা নাস্তা বানাচ্ছেন। আসমা বারবার মুড়ানো জিনিসপত্র গুছিয়ে দেখছেন কিছু বাদ পড়ল কিনা। হারুন ইফতেখার চুপচাপ বসে আছেন বারান্দায়। তরু তার ঘরে শেষবারের মতন আলমারিতে চোখ বুলিয়ে নিল। দেশের প্রতিটি মুহূর্ত, প্রতিটি শ্বাস যেন হৃদয়ের পাতায় গেঁথে রেখেছে সে। সায়ান দরজার বসার ঘরে দাঁড়িয়ে হাত ঘড়িতে সময় দেখছে বারবার। তরু, ব্রেরে। হ্যাঁ। তরু শুধু ছোট্ট করে বলল, যাওয়ার সময় হয়ে গেছে। তরু ও সায়ানের খাবার সাথে দিয়ে দিয়েছেন আসমা। পথে খাবে তরু, সায়ান পথে খাবে কিনা সে বিষয়ে সন্দিহান। ইফতেখার বাড়ি থেকে এয়ারপোর্ট প্রায় 4-5 ঘন্টার পথ, তাই এই পথেই খাবারটুকু খেয়ে নেবে তরু। তরু নিচে নামতে সবাই দাঁড়িয়ে গেল, যেন এক যুদ্ধযাত্রার প্রস্থান পর্ব। সায়ান তরুর দিকে তাকিয়ে মুচকি হাসল।
আসমা এগিয়ে এসে তরুকে বুকে জড়িয়ে ধরলেন, কাঁধে হাত রাখলেন সায়ানেরও। ভালো থাকিস তোরা, খেয়াল রাখিস একে অপরের। কণ্ঠটা ধরে আসছে তার। রাহেলা সায়ানকে বুকে জড়িয়ে বললেন, বাবা, এবার অন্তত আগলে রাখিস তরুকে, মেয়েটা খুব সংবেদনশীল। মুয়াজ এগিয়ে এসে বলল, ভাইয়া, আপু নিউ ইয়র্ক গেলে আমায় মিস করবে তো? তরু এক চিলটে হাসল। তোকে ভুলে থাকা যায় মোয়াজ? মন দিয়ে পড়াশোনা করিস। মাথা নাড়ল মুয়াজ। বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ল সায়ান আর তরু। গাড়ি জানালা দিয়ে হাত নাড়ালেও তরু। চোখে জল এসে গেছে সবার। তরুরও খুব খারাপ লাগছে, কিন্তু কি আর করার। রাস্তার মোড়ে এসে গাড়িটা ঘুরে গেল। পিছনে রয়ে গেল ইফতিখার ভিলা, তার চার দেওয়ালের অভিমান, ভালোবাসা আর স্মৃতি। সামনে কেবল নিউ ইয়র্কের আকাশ, যেখানে সায়ান আর তরু দুজনেই হয়তো আবার ভালোবাসতে শিখবে নতুন করে, ধীরে ধীরে, সব অভিমানের ছায়া ভেদ করে। 8 দিন পর আজকে তরু নিউ ইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টে পা রেখেছে। সায়ান তরুকে অ্যাপার্টমেন্টে পৌঁছে দিয়ে নিজের বাড়িতে ফিরে গিয়েছিল। ভাগ্যক্রমে আজকে রবিবার, সাপ্তাহিক ছুটির দিন। আগামীকাল থেকে অফিসে জয়েন করবে সে, তাই আজকের দিনটা বেশ নিশ্চিন্তে কাটবে ভেবে ভালো লাগছে তরুর। এখন বিকেলবেলা তরু বাসায় ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিল। মাত্র ঘুম ভাঙল তার। এর মধ্যে এলিজার কল এলো। তরু হাসি মুখে কল রিসিভ করলো। হ্যালো তরু, কেমন আছো তুমি? আমি ভালো আছি এলিজা, তোমার কথা বলো, কি করছো আজকাল? তোমার জন্য অপেক্ষা করেছিলাম তরু। ফাইনালি আই এম গেটিং ম্যারিড। তরু খুশি হয়ে গেল। রিয়েলি? ইয়েস তরু, আই এম সো এক্সাইটেড। দ্যাটস গুড, কংগ্রাচুলেশন এলিজা। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং। আমি রাতে তোমার অ্যাপার্টমেন্টে যাব ভাবছি, তোমার কোনো সমস্যা আছে? আরে না, সমস্যা নেই, তুমি এসো। ওকে তরু, বাই, রাতে দেখা হচ্ছে। ওকে এলিজা, বাই। হাসি মুখে কল কেটে লম্বা নিঃশ্বাস ছাড়ল তরু। এলিজা আসবে, রাতে রান্না করতে হবে, অথচ বাসায় কিছুই নেই তেমন। অনেক দিন তো এখানে ছিল না, তাই বাজারঘাট না থাকায় স্বাভাবিক। তবে তরুর এখন মার্কেটে যেতেও ইচ্ছে করছে না। সন্ধ্যা নামুক, তারপর না হয় মার্কেটে চলে যাবে, কিংবা এলিজা এলে ওকে সঙ্গে নিয়ে যাবে ভেবে আবারও বিছানায় শুয়ে পড়ল তরু। ক্লান্তি যেন ফুরাতে চাচ্ছে না আজ। বিকেলে নরম আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। জানালার ওপাশে নিউ ইয়র্কের আকাশে গাঢ় কমলা আর বেগুনি রং মিশে গেছে। দূরের বিল্ডিংগুলো একে একে জ্বালিয়ে দিচ্ছে জানালার বাতি। রাস্তায় গাড়ির হেডলাইটে যেন ছোট ছোট জোনাকি হয়ে ছুটে যাচ্ছে। তরু বিছানা থেকে উঠে বসলো। ঘরের ভেতর নিস্তব্ধতা। মনে পড়ল এলিজা আসছে, রান্না না হোক, অন্তত কিছু স্ন্যাক্স বা কফি যেন থাকে। কিন্তু এখনও মার্কেটে যেতে মন চাইছে না। চুলগুলো আলগা খোপা করে হালকা শাল গায়ে জড়িয়ে বারান্দায় দাঁড়ালো সে। ঠান্ডা হাওয়ার সাথে এক ধরনের একাকিত্ব এসে বসলো কাঁধে। এতদিন পর এই শহরে ফিরে আসা, তাও একা, মনটা যেন অদ্ভুতভাবে শূন্য লাগছে। ঘড়ির কাঁটা যখন সন্ধ্যা 7 ছিল, তরু অবশেষে শপিং ব্যাগ হাতে বেরিয়ে পড়ল কাছের মার্কেটের দিকে। রাস্তায় হাঁটার সময় চারপাশের আলো, মানুষের ব্যস্ততা, রাস্তার পাশে বাজতে থাকা হালকা জ্যাজ মিউজিক, সব মিলিয়ে মনে হলো শহরটা যেন তাকে ধীরে ধীরে আপন করে নিচ্ছে। কেনাকাটা সেরে ফিরে এসে রান্নাঘরে ঢুকলো। ফ্রাই প্যানে অলিভ অয়েল গরম করতে থাকলো, সেই সাথে ঘরে ভরে গেল রসুনের গন্ধ। বাইরে থেকে দূরের সাইরেনের শব্দ, জানালায় লেগে থাকা ঠান্ডা কুয়াশা। ঠিক তখনই ডোরবেলের শব্দ ভেসে এলো। তরু গ্যাসের চুলা অফ করে দরজার দিকে এগোলো। দরজা খুলতে এলিজা, হাতে বড় একটা গিফট ব্যাগ, মুখে প্রশস্ত হাসি। হেই ডার্লিং। তরুও হাসলো। ওয়েলকাম এলিজা। এলিজা অ্যাপার্টমেন্টে প্রবেশ করলো। তরু দরজা আটকে দিয়ে এলিজার পিছু পিছু সোফায় বসলো। এলিজা একটা ছোট ব্যাগ তরুর হাতে দিয়ে বলল, আজকে একটু ড্রিঙ্ক করলে কেমন হয়? তরু ব্যাগের ভেতর থেকে একটা হুইস্কির বোতল বের করলো। আমার মোটেও ইচ্ছে করছে না এলিজা। এলিজা হাসলো। একটু, বেশি না, আমার বিয়ের নিউজ উপলক্ষে। তরু বাধ্য হয়ে হ্যাঁ বলল। কিছুক্ষণ কথাবার্তা চলতে থাকলো ওদের মধ্যে। এলিজা নিজের বিয়ের পরিকল্পনা সম্পর্কে বলতে থাকলো। তরু সবকিছুই মনোযোগ দিয়ে শুনল। তারপর রাত একটু গভীর হতেই ডিনার সেরে নিল দুজন। এলিজা অল্প খাবার খেয়েছে, তার মন পড়ে আছে হুইস্কির বোতলে। মুখোমুখি বসে আছে এলিজা ও তরু। টেবিলের ওপর হুইস্কির বোতল, সাথে 2টো গ্লাস। এলিজা গ্লাসে হুইস্কি ঢালতে ঢালতে বলল, তরু, আমি যে কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। তরু মুচকি হাসলো। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার আনন্দ কতটা, সেটা তরু না জানলেও অনুভব করতে পারে। তার জীবনে এখনও ভালোবাসা আসেনি,
শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। আমি বুঝতে পারছি। কথায় কথায় তরু 2 গ্লাস উইস্কি শেষ করে ফেলেছে। এলিজা আজ যেন তরুকে নেশা না করিয়ে ছাড়বে না। এলিজা নিয়মিত ড্রিঙ্ক করে, তবে তরুর ক্ষেত্রে আলাদা। সে মাঝে মধ্যে অফিসের পার্টিতে খেলেও পরিমাণ থাকে অল্প, তবে আজ তার পরিমাণ ছাড়িয়ে গেছে তরু। এলিজা নিজের মতন কথা বলতে থাকে, তরু নেশা নেশা চোখে তাকিয়ে সেসব শুনতে ব্যস্ত। পরপর 3টে গাড়ি এসে দাঁড়ালো তরুর অ্যাপার্টমেন্টের সামনে। প্রথম গাড়িতে ছিল সায়ান ইফতেখার, পেছনের গাড়িতে যথারীতি তার গার্ডরা। সায়ান ধীর পায়ে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আশেপাশে নজর বুলাতে লাগলো। এদিকটায় তেমন কেউ আসে না, নিরিবিলিতে থাকতে পছন্দ করে তরু। সায়ান মুচকি এসে গার্ডদের ইশারা করে চলে যেতে বলে, তারা চলে যায়। সায়ান হাতের দিকে তাকিয়ে সময় দেখে নেয়, রাত 11:30 বাজে। সায়ানের হাতে অনেক উপহারের ব্যাগপত্র, ঘড়ির কাঁটা আর 1 ঘন্টা পেরোলেই তরুর জন্মদিন। সায়ানের ঠোঁটের কোণে হাসির রেখা আরেকটু প্রশস্ত হলো। সে দ্রুত পায়ে সামনের দিকে এগোলো। তরু, এখন আমাকে ফিরতে হবে ডিয়ার। এরিক আমার জন্য অপেক্ষা করছে, মাত্রই টেক্সট করেছিল। এরিক এলিজার বয়ফ্রেন্ড, তার সামনে তাদের বিয়ে। তরু মুচকি হাসলো, নেশা চড়ে গেছে তার, তবে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ হারায়নি। ঠিক আছে এলিজা, আবার এসো, দেখা হবে। এলিজা বসা থেকে উঠে দাঁড়ালো, সাথে তরুও দাঁড়িয়েছে। দুজনে কোলাকুলি করে নিল একবার। এলিজা দরজার দিকে এগোলো, তরুও গেল পেছন পেছন। এলিজা বেরিয়ে যাওয়ার পর দরজা আটকে দিয়ে আবারও সোফায় গিয়ে বসলো সে। এর মধ্যে কলিং বেলের শব্দ ভেসে এলো। কিছুটা ভাবুক হয়ে উঠল তরু, মাত্র তো এলিজা গেল, তাহলে? তরু টলতে টলতে দরজার দিকে এগোলো। দরজা খুলে দেখলো সায়ান এসেছে। মুচকি হাসলো তরু। শোন, আজকে রাগারাগি করবি না, আমি একটা দরকারে এসছি। 12:30টার দিকে চলে যাব। সায়ান কথাগুলো বলতে বলতে তরুকে পাশ কাটিয়ে ফ্ল্যাটে প্রবেশ করলো। তরু দরজা আটকে দিয়ে সায়ানের দিকে তাকালো। সায়ান হাতের ব্যাগপত্র সোফাতে রেখে বসেছে কেবল। কি রে, কোনো কথা নেই যে? মারবি নাকি? সায়ান হাসলো, তরুও হেসে উঠল সাথে। চমকালো সায়ান, তরু সায়ানের সাথে হাসছে, অসম্ভব বিষয়। বসা থেকে উঠে দাঁড়ালো সায়ান, এগিয়ে গেল তরুর দিকে। তরু, ঠিক আছিস? তরু হুট করে সায়ানের বুকে মাথা ঠেকালো। ঠিক নেই আমি সায়ান ভাই। কি হচ্ছে তোর? এমন করছিস কেন? জানো সায়ান ভাই, এলিজার বয়ফ্রেন্ড তার জন্য অপেক্ষা করছে, একসাথে টাইম স্পেন্ড করবে। শুধু আমারই কোনো বয়ফ্রেন্ড নেই। চমকালো সায়ান। তরু এসব কি বলছে? তরুর 2 কাঁধে হাত রেখে তাকে মুখোমুখি দাঁড় করালো সায়ান। ড্রিঙ্ক করেছিস? বিকেলের মধ্যে কি এমন হলো যত নেশা করেছিস? আমি কিচ্ছু করিনি, আমার বয়ফ্রেন্ড নেই সায়ান ভাই। সায়ান কি প্রতিক্রিয়া দেখাবে সেটাও ভুলে গেছে। কি চমৎকার ব্যাপার, বউ নেশার করে তারই স্বামীর কাছে বলছে তার একটা বয়ফ্রেন্ড নেই। সায়ান ভাই। চল চল, লেবু শরবত করে দেব। খুব বাড়াবাড়ি করছিস তরু, যখন তখন ছাইপাস খাচ্ছিস। তরু সায়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে নাক দিয়ে মৃদু ঘষতে লাগলো। সায়ান একেবারে বরফের মতন জমে যাচ্ছে। তরু এভাবে কাছাকাছি আসলে নিজেকে সামলাতে বড্ড কষ্ট হবে তার। মা তো বলেছিল তুমি আমার স্বামী, তার মানে তুমি আমার হাবি। হো হাবি মা। তরুর পাগলামি দেখে সায়ান ভরকে গেছে। হাই তরু, চুপ, বেডরুমে চল, আমি কিচেনে গিয়ে শরবত করে নিয়ে আসছি। তুমিও চলো বেডরুমে। সায়ান সরল মনে তরুকে ধরে ধরে বেডরুমে নিয়ে গেল, কিন্তু আচমকায় তরু ঘটালো আশ্চর্যজনক এক কাণ্ড। সে রুমের দরজা আটকে দিয়ে সায়ানের দিকে অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। তরু, কি হয়েছে শোনো, এভাবে তাকিয়ে আছিস কেন? হাবি হাবি, আমার তোমাকে চাই। এলিজা বলেছিল ওর বয়ফ্রেন্ড ওকে খুব ভালোবাসে, বুঝতে পারছো? আমাকেও ভালোবাসো তুমি। এসো। শুকনো ঢোক গিলল সায়ান। সায়ান যে কি করবে বুঝতে পারছে না। মেয়েটা আজ কি শুরু করলো? এই তরু, আমি কিছু করলে হুঁশ ফিরলে তুই আমাকে খুন করবি। হুম, আমি হুঁশে আছি হাবি। প্লিজ আমাকে বেসামাল করিস না বধুয়া, তোর কষ্ট হবে। তরু যেন সর্বনাশের খেলায় মেতেছে আজ। সায়ানকে গভীরভাবে জড়িয়ে ধরে অ্যাডামস অ্যাপেলে ঠোঁট ছুঁয়ে দিল সে। শিউরে উঠল সায়ানের কায়া। কতটা ধৈর্য ধারণ করে নিজেকে সামলাতে হচ্ছে সেটা কেবল সায়ান জানে। হাবি। তরু সায়ানের শার্টের কলার চেপে ধরে আচমকায় বিছানায় ধাক্কা দিয়ে ফেলল। সায়ান কিছু বলল না। তরু সায়ানের পেটের উপর বসে মুচকি হাসল। সায়ানের শরীর ঘামছে,
তরু আস্তে আস্তে সায়নের শার্টের বোতাম খুলে দিতে লাগলো। সায়ন তৃষ্ণার্ত প্রতীকের মতন তরুর দিকে তাকিয়ে আছে। সায়নের শার্ট পাশে রাখলো তরু। বুকে ঠোঁট ছুঁয়ে দিতে দিতে পেটের আশেপাশে এসে থামলো তরু। সায়ন নিজের হাতে কামড় বসিয়ে নিজেকে কন্ট্রোল করাতে চাচ্ছে। কামড়ের তীব্রতায় সায়নের হাত থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু তরুর স্পর্শে আজকে সকল বাঁধ ভেঙে যাচ্ছে সায়নের। তরু, শোনো, আজকে তো রক্ষে নেই। তরু মুচকি হাসলো, আরও গভীরভাবে সায়নকে ভালোবাসার উষ্ণ স্পর্শে সিক্ত করতে লাগলো। সায়ন ধৈর্য হারালো, শিকারী বাঘের মতন আক্রমণ করে বসলো তরুর ওপর। তরু টাল সামলাতে পারল না। ভালোবাসার রেশ শেষ হতেই অসহ্য যন্ত্রণা অনুভব করতে লাগলো। তরু সায়নের থেকে দূরে সরতে চাইল, তবে তরুকে সায়ন এক চুল ছাড় দিতে প্রস্তুত না। সে এক হাত দিয়ে তরুর মুখে হাত রেখে তরুর সমস্ত শব্দ বন্ধ করে দিল। অন্য হাতে তরুর হাত দুটো মাথার উপরে শক্ত করে চেপে ধরে রাখলো। হাল ছেড়ে দিল তরু। সায়ন আপন কাজে মগ্ন এখন, কোনো হুঁশ নেই তার। ঘড়ির কাঁটায় 12টা বাজতে টিং টিং শব্দ করে উঠল। সায়ন মাথা উঁচিয়ে তরুর দিকে তাকিয়ে দেখল, ছলছল নয়নে তরু তার দিকে তাকিয়ে আছে। সায়ন তবুও তরুর হাত, মুখ এবং তরুকে মুক্ত করল না, কেবল মুচকি হাসলো, বলল, শুভ জন্মদিন বধুয়া। আশা করি জন্মদিনের বেস্ট গিফট উপভোগ করছিস। বাকি গিফটগুলো ড্রয়িং রুমে রাখা আছে। তরু জাতীয় শব্দ করলো। সায়ন সেদিকে খেয়াল করলো না। তরু আর কিছুই বলল না। সে এখনো ঘোরে ডুবে আছে। অ্যালকোহলের নেশা আর সায়নের নেশা আজ মিলেমিশে গেছে তরুর। নিউ ইয়র্কের ঝলমলে আকাশে আজ হালকা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। সূর্যের আলোয় যেন সেগুলো রূপালী কিনারায় মোড়ানো। ম্যানহাটনের ব্যস্ত নগরের মাঝেই দাঁড়িয়ে আছে তরুর ছোট্ট কিন্তু সাজানো অ্যাপার্টমেন্ট। ভেতরে ছড়িয়ে আছে এক ধরনের উষ্ণ নীরবতা। শুধু রান্নাঘরের মাইক্রো ওভেনের হালকা গুনগুন শব্দ শোনা যাচ্ছে। সেই ছোট্ট কিচেনে দাঁড়িয়ে সায়ন। পরনে শুধু ধূসর রঙের প্যান্ট, বুক আর কাঁধ ভিজে আছে। কিছুক্ষণ আগেই গোসল সেরে এসেছে। ভেজা চুলের ফোঁটা ফোঁটা জল তার গলার কাছে নেমে এসে মিলিয়ে যাচ্ছে ত্বকে। মুখে হালকা ক্লান্তি, কিন্তু চোখে আজ অন্যরকম আনন্দের ছাপ স্পষ্ট। প্রশান্ত মনে মাইক্রোওয়েভের দিকে তাকিয়ে আছে সায়ন। মাইক্রোওয়েভের ভেতরে কেক ফুলে উঠছে ধীরে ধীরে। সায়ন জানে গত রাতে আনা কেকটা ফ্রিজে না রাখায় নরম স্বাদ হারিয়ে গেছে, বাসি হয়ে পড়েছে। তাই আজ সে নিজের হাতে তরুর জন্য নতুন কেক বানাচ্ছে। যদিও মনে মনে দ্বিধায় আছে সায়ন, তরু ঘুম থেকে উঠে কেকটা খাবে নাকি রাগে সেটা তার মুখে মাখিয়ে দেবে, সেটাই দেখার বিষয় এখন। তরু এখনও ঘুমিয়ে আছে। রাতের দীর্ঘ জাগরণ আর শরীরে জমে থাকা ক্লান্তি মিলিয়ে তার ঘুম আজ গভীর ও ভারী। সায়ন কিছুক্ষণ আগে কিচেনের দরজা পেরিয়ে তাকিয়ে দেখেছিল তরু শান্তভাবে শুয়েছিল। তবে ঘুম ভেঙে গেলে শান্ত মেয়েটাকে সামলানো মুশকিল হয়ে যাবে আজ। সকাল 9টার ঘন্টা পেরিয়ে গেছে। তরুর ফোনে প্রতিদিনের মতন অ্যালার্ম বেজে উঠল। শুরুতে নরম, তারপরে ক্রমে বিরক্তিকর শব্দে ভরে গেল ঘর। ধীরে ধীরে চেতনা ফিরে আসতে লাগলো তরুর, কিন্তু শরীর তখনও যেন ঘুমের আকরে ধরা। ঘুমের ঘোর কাটতেই প্রথমে টের পেল শিরদাঁড়ায় টান টান ব্যথা, মাংসপেশিতে অদ্ভুত যন্ত্রণা, মাথার ভিতর হালকা কুয়াশা জমে আছে। আস্তে করে চোখ মেলল সে। চারপাশের দৃশ্য দেখে বুকের ভেতর ধাক্কা খেল। বিছানার চাদর এলোমেলো, যেন রাতের অস্থিরতা এখনও তাতে রয়ে গেছে। ফ্লোরে ছড়িয়ে আছে তার পোশাক, এমনভাবে ছড়ানো যেন ঝড় বয়ে গেছে ঘরের ভেতর দিয়ে। তরু একবার নিজের দিকে তাকালো। সে মোড়া সাদা বিছানার চাদরের ভেতরে বসে আছে, কাঁধ থেকে পায়ের আঙুল পর্যন্ত মোড়া। হঠাৎই বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। সে চোখ বন্ধ করে মাথাটা হালকা দুলিয়ে নিল, যেন হারানো স্মৃতির মনে পড়তে চাইছে। ধীরে ধীরে গত রাতের কিছু দৃশ্যগুলো স্পষ্ট হতে লাগলো। এলিজা এসেছিল, তারা গল্প করছিল, আর গল্পের ফাঁকে গ্লাসে গ্লাসে জমতে থাকলো অ্যালকোহল। হাসির মাঝে সময় হারিয়ে গেল, কিন্তু তারপর এলিজা চলে গেল। তারপর আবার দরজায় নক, আর দরজা খুলতে সায়ন এসেছিল গতকাল রাতে। তরু দু হাতে মুখ চেপে ধরে টুকরে কেঁদে উঠল এবার। সায়নের সাথে এভাবে কিছু হোক সেটা কখনো চায়নি তরু, কিন্তু তবুও হলো। আচমকা রুমে ঢুকে তরুকে এভাবে এলোমেলো অবস্থায় দেখে বুকটা কেমন হু করে উঠল সায়নের। তরু, সায়নের কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরের অপরাধ বোধের তীব্র স্রোত বইছে। তরু চোখ তুলে তাকালো এক মুহূর্তের জন্য। সে দৃষ্টিতে ক্ষতবিক্ষত আঘাতের ছাপ, যা সায়নকে নিঃশব্দে বিদ্ধ করে গেল। তারপর তরু আবার দৃষ্টি ফিরিয়ে নিল। সায়ন ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার কিনারায় বসে পড়ল। তরু, তুমি এসেছিলে কেন শায়ন ভাই? তরুর গলা শুকিয়ে আসছে, ঠোঁট কাঁপছে একটু, তবে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো সে। কারণ গতকাল রাতের স্মৃতিগুলো সব স্পষ্ট তার কাছে।
শাইনের দিক থেকে ভুল থাকলে তরুর দিক থেকে ভুলের পরিমাণ বেশি ছিল। আমি তোকে বার্থডে উইশ করার জন্য এসেছিলাম। উইশ করেছিলে? থতমত খেয়ে তাকিয়ে আছে শায়ন। তরুর কি ওই মুহূর্তের কথা মনে পড়ে গেল? তরু, এমনভাবে কথা বলিস না, আমার ভয় লাগছে। দীর্ঘশ্বাস ছাড়ল তরু। যথেষ্ট বয়স হয়েছে তার। স্বামীর সাথে দুর্ঘটনাবশত ঘনিষ্ঠতা হওয়াতে খারাপ লাগলেও বসে বসে কাদার বয়স নেই এখন। ভয়? হাসালে তুমি। ভয় তো তোমাকে পাওয়া উচিত। কি করলাম আমি? তুমি কিচ্ছু করনি, আমি করেছি, তোমাকে বাধ্য করেছি। আই এম সরি। আজীবন বাধ্য করার কথা দে, তাহলে মাফ করব। তরু ম্লান হাসল। আমি তোমাকে ভালোবাসি না। আমি ভালোবাসার কথা বলিনি তোকে। আমি তোর হাজব্যান্ড, সংসার করতে চাই আমি। বিশ্বাস কর, আমার সংস্পর্শে থাকলে ভালোবেসে ফেলবি। তরু, একবার চেষ্টা করা যায় না প্লিজ? তরু চুপ করে রইল। শায়ন সাহস করে তরুর হাত দুটো আলতো করে ধরে বলল, শোনা বউ আমার, মেনে যা, একবার হ্যাঁ বল। তরু হালকা ঝাঁকি দিয়ে হাত ছাড়ালো। চাদর গায়ে পেঁচিয়ে বিছানা ছেড়ে ওয়ার্ড্রবের দিকে গেল। পোশাক তুলে ওয়াশরুমের দিকে হাঁটতে হাঁটতে থেমে গেল। ঠিক আছে, কিন্তু আমি প্রেম করতে চাই, তারপর সংসার। শায়ন যেন আকাশের চাঁদ হাতে পেল। উচ্ছ্বাস চাপতে না পেরে চেঁচিয়ে উঠল, কোনো সমস্যা নেই, তোর সাথে প্রেম করব। দরকার হলে তোর 14 গোষ্ঠীর সাথে করব। নিজের কথায় নিজেই হেসে উঠল সে। আর তখনই ওয়াশরুমের দরজা আলতো শব্দে বন্ধ হয়ে গেল। শায়ন দাঁড়িয়ে রইল দরজার ওপারে। ওয়াশরুমের দরজা আটকে দিয়ে তরু আয়নায় নিজেকে দেখল। গালে সামান্য লালচে ভাব, গলার দাগটা তীব্র। লম্বা নিঃশ্বাস ছাড়ল তরু, মন ভরা মিশ্র অনুভূতি। চোখ বন্ধ করলে শায়নের বেসামাল রূপ মনে পড়ছে। না চাইতেও সেই সব ভেবে ফেলেছে তরু। তবে প্রেম, সংসার, বিয়ের পরে আলাদা করে কি হয়? চিন্তার গহীনে ডুবে গেল সে। ডাইনিং টেবিলে বসে আছে শায়ন। টেবিলের মাঝখানে রাখা নতুন বানানো কেকের গন্ধ ছড়িয়ে পড়েছে ঘরে। ছুরি, প্লেট সব প্রস্তুত, শুধু তরুর আশাটাই বাকি। এক হাতে চেয়ারের হেডে ভর দিয়ে বসে, অন্য হাতে ফোনটা উল্টে পাল্টে দেখছিল সে। হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল ড্যানিয়েল কলিং। শায়নের ভ্রু সামান্য কুঁচকে গেল। তারপরেই কল রিসিভ করল। হ্যালো মিস্টার ড্যানিয়েল, কি খবর? ওপাশের কণ্ঠ গম্ভীর, চাপা তাড়াহুড়োতেও ভরা। মিস্টার ইফতেখার, আমাদের কোম্পানির মধ্যে যে চুক্তি হয়েছে সেটা একটা বড় আপডেট এসেছে। শায়ন সোজা হয়ে বসল, কণ্ঠে মনোযোগ জমাট বাঁধল। কেমন আপডেট? বাজার পরিস্থিতি বদলে গেছে। শর্তাবলীতে কিছু পরিবর্তন দরকার হতে পারে, আর এটা দ্রুত করতেই হবে, না হলে প্রজেক্টে ক্ষতি হবে। শায়নের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল, যেন আগেই অনুমান করেছিল কিছু একটা আসছে। বুঝলাম, আমরা আগে এটা ভেবেছিলাম। তবে সময় মতো কাজ করলে কোনো সমস্যা হবে না। আপনার পক্ষ থেকে বিস্তারিত মিটিং কবে? আগামীকাল দুপুরে। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। ওকে মিস্টার ইফতেখার। শায়ন কল কাটতেই যাচ্ছিল, ঠিক তখনই ড্যানিয়েলের কণ্ঠে নতুন প্রশ্ন ভেসে এলো। শুনুন, তরুণমা কি আপনার সাথে আছে এখনো? আসলে 2 দিন ধরে কল দিচ্ছি, রেসপন্স পাচ্ছি না। ড্যানিয়েলের মুখে তরুর কথা শুনে মুখ বাঁকালো শায়ন, ভেঙচি কাটল। দেশের বাড়ি থেকে ফেরত আসার ঝামেলা ছিল। ও ওকে, বাই। লাইন কেটে গেল। শায়ন একবার ফোনের স্ক্রিনের দিকে তাকালো, তারপর কেকের দিকে। শায়নের মন বলছে এই ড্যানিয়েলের হাবভাব সুবিধাজনক না। বেডরুম থেকে তরু বেরিয়ে এলো। পরনে হালকা গ্রে লেগিংস আর সাদা ওভারসাইজ সোয়েটার। ভেজা চুল আলগোছে কাঁধে লেগে আছে। মুখে ধোয়া জলের সতেজতা। ওকে দেখে শায়নের মুখে অজান্তেই হাসি ফুটল। তরু কিছু না বলে চেয়ার টেনে বসলো, চোখে একবার কেকের দিকে, তারপর শায়নের দিকে। শুভ জন্মদিন বধুয়া। শায়ন মিটিমিটি হাসছে। তরুর কপাল কুঁচকে ফেলল, বলল, একটা মানুষ কতটা অসভ্য খারাপ হলে এই মুহূর্তে উইশ করে? রাতের কথা বলাতে শায়ন শব্দ করে হেসে উঠল। তরু ওভাবেই বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে আছে। ইউনিক বার্থডে উইশ তোর, শোনা। তুই বল, এইভাবে কোনো স্বামী তোর বউকে উইশ করেছে? কেউ করেনি, আমি করেছি। হ্যাঁ হ্যাঁ, আমার গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে একেবারে। চরিত্রহীন লোক তুমি, সুযোগ নিয়েছো। শায়ন গম্ভীর মুখ করে বলল, সুযোগ আমি নেইনি। তোর বাচ্চা গরু তুই। শায়ন ভাই। চুপ। তোর সম্মতিতে বস্ত্র হরণ করেছে, তারপর আবার ভাই ভাই ডাকলে তোর মুখে পোকা পড়বে। কলমি ছাইয়া, নাট ভাইয়া। তরু আশেপাশে তাকিয়ে একটা তোয়ালে পেল, ওটাই ছুঁড়ে মারল শায়নের পায়ে। সব কিছু তোমার জন্য। তুমি যদি গতকাল রাতে না আসতে। যদি অন্য কেউ আসতো, তার সাথে ওসব করতিস?
কেমন হতো? ওরাই ছুঁড়ে মারল সায়ানের গায়ে। সায়ান বেশ গম্ভীর কণ্ঠে বলল কথাগুলো। তরুও থমকে গেল। ভুল কিছু বলেনি সায়ান, তবে তরুর অবচেতন মন সায়ানকে পেয়ে লাগামহীন হয়েছিল। অন্য কেউ থাকলে নিশ্চয়ই তেমন কিছু হতো না। অন্য কেউ আসলে কি আমি এরকম করতাম? ভ্রু কুঁচকে ফেলল সায়ান। কিছুটা ঝুঁকে সামনে এগিয়ে ফিসফিস করে বলল, তার মানে তুই সবকিছু জেনে বুঝে করেছিস? ইচ্ছে করে আমাকে সিরিয়াস করেছিস? তরু বসা থেকে উঠে রেগেমেগে সায়ানের চুলগুলো খামচে ধরল। চমকালো সায়ান। সামনে টেবিলের ওপর কেক রাখা। এই বুঝি হটিনটি বউটা কেকটা মুখেই মেখে বসলো ভেবে ভয় পাচ্ছে সায়ান। আমি জেনে শুনে কিছু করলে তোমার গলা টিপে দিতাম। যারা যারা টাসমি টাসমি করে কাছে ডাকতাম। বদমাইশ লোক একটা তুমি। সায়ান শব্দ করে হেসে উঠল এবার। তরু বিরক্ত ভঙ্গিতে তার চুলগুলো ছেড়ে দিল, কিন্তু চোখের কোণে টলমল করে রইল মৃদু হাসি। ধীর পায়ে গিয়ে চেয়ারে বসলো সে। আর ঠিক তখনই সায়ান ইচ্ছে করে নিজে ঠোঁট কামড়ে ধরে চোখে খেলিয়ে তুলল এক দুষ্টু খুনসুটি ভরা ইশারা। তবে যাই বলিস তরু, তুই যে এত হট আগে বুঝিনি। আমার হটি নটি বউটা। শান ভাই, সকাল হয়ে গেছে, এখন তোমার বাড়ি যাও। অফিসে কি যেতে হবে না? বেলা কতটা বাজলো দেখেছো? কিছুটা লজ্জা পেল তরু। বউয়ের কথায় সায়ান হালকা হাসলো। তারপর বসা অবস্থা থেকে উঠে কেউ আলতো করে দাঁড় করালো। দুজন একসাথে টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলের ওপর রাখা কেকটা সাজানো ছিল সুন্দরভাবে। তার উপরে ঝকঝকে অক্ষরে লেখা জন্মদিনের শুভেচ্ছা। সায়ান তরুকে সামনে দাঁড় করিয়ে মোমবাতি জ্বালালো আর চোখে দুষ্টু ঝিলিক নিয়ে বলল, একদিন অফিসে না গেলে কিছু হবে না বোধ। আফটার অল অফিসের বসের বউ তুই। বসের আর অফিসের সবকিছুর মালিকানা তো তোর হাতেই। তরু কিছুই বলল না। মুহূর্তটা যেন নিঃশব্দ হয়ে গেল। হঠাৎ সায়ান পায়ের শব্দ না করে তার পেছনে গিয়ে দাঁড়ালো। আচমকা উপস্থিতি টের পেয়ে চমকে উঠল তরু। সায়ান ধীরে ধীরে ঝুঁকে তরুর কাঁধে থুতনি রাখলো আর দু হাত দিয়ে তার হাতগুলোকে আলতো করে জড়িয়ে ধরল। সে স্পর্শে যেন তরুর শরীরের ভেতর দিয়ে শিহরণ বয়ে গেল। মৃদু কেঁপে উঠল তার সারা কায়া। সায়ানের গায়ে নরম নিঃশ্বাস গাল ছুঁয়ে নামলো। মিশে গেল তার ভদ্র লোকোচিত মিষ্টি রাখার কথার সঙ্গে। কিন্তু সেই কথার আড়ালে লুকিয়ে থাকা আগুনে ছোঁয়া এখন তরুর কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। মনে হচ্ছে এই মানুষটার প্রতিটি স্পর্শই যেন এক অদৃশ্য নেশা, যা থেকে নিজেকে সরিয়ে নেওয়া অসম্ভব। কি করছো তুমি? কেক কাটতে সাহায্য করছে। এভাবে? মুচকি হাসলো সায়ান। স্পষ্ট বোঝা যাচ্ছে সবকিছুই আসলে তরুর কাছাকাছি যাওয়ার এক একটা বাহানা। ঠিক আছে, তুই নিজে কেকটা কেটে ফেল। কাটছি। সায়ান তার হাতে কেক কাটার জন্য ছুরিটা এগিয়ে দিল। তরু ধীরে মোমবাতিটা নিভিয়ে দিল। শিখার সেই ছিলিকটা মিলিয়ে যেতেই ছুরির ধার কেকের নরম স্তরে ডুবে গেল। সায়ান ছোট্ট শিশুর মতন তালি দিয়ে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ তরু। তরুর চোখ আচমকায় ছলছল করে উঠল। বাবা মারা যাওয়ার পর এতগুলো বছরে কেউ এভাবে জন্মদিন পালন করেনি। এই মুহূর্তটা তার বুকের ভেতর গভীর কিছুকে ছুঁয়ে গেল। তরু, কি হলো? কেক কেটে দাঁড়িয়ে থাকবি নাকি? সায়ানের কণ্ঠে খোঁচা মেশানো মমতা। তরু তাড়াতাড়ি চোখের কোণ মুছে নিজেকে সামলে নিল, যেন কিছুই হয়নি। কিছু না। সায়ান চুপচাপ এক টুকরো কেক তুলে তরুর মুখের কাছে ধরল। হাঁ কর। তরু দ্বিধায় ভরা দৃষ্টিতে তাকিয়ে অল্প কেক খেলো। সায়ান ঠোঁট উল্টে বাচ্চাদের মতন ভাব করে বলল, আমাকে খাইয়ে দিবি না? তুমি নিজেই খেয়ে নাও। খাবো। খাও। মুচকি হাসলো সায়ান, কিন্তু তার চোখে খুনসুটি আর অন্য কিছুর আগুন স্পষ্ট। ধীরে আঙুলে একটু কেক তুলে হঠাৎ তরুর গালে মেখে দিল। বিস্ময়ে তরুর চোখ বড় হয়ে গেল। শ্বাস যেন থমকে গেল এক মুহূর্তে। সায়ান একটুও তাড়াহুড়ো না করে ভাবলেশীন ভঙ্গিতে কাছে এগিয়ে এলো। তার উষ্ণ নিঃশ্বাস তরুর ত্বকে লাগতেই শরীরে এক অদ্ভুত কাঁপুনি বয়ে গেল। খুব যত্নে যেন সময় থামিয়ে দিয়েছে। সায়ান ঠোঁট ছোঁয়ালো তরুর গালে আর জিহ্বায় ডগায় কেকের মিষ্টি তুলে নিল। তরু যেন মুহূর্তের মধ্যে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। না পিছু হটতে পারছে, না চোখ সরাতে পারছে। আর সায়ানের ঠোঁটের ছোঁয়ার উষ্ণতা গালের ভেতর দিয়ে বুকের গভীর পর্যন্ত গলে যাচ্ছে। সায়ান কেকের দিকে ইশারা করে বলল, আরেকটু খাই। কামিং। সায়ানের কণ্ঠে খুনসুটি মেশানো টান। দরকার নেই, প্যাক করে নিয়ে যাও, বাসায় গিয়ে খেও। তরু আর এক মুহূর্ত দাঁড়াল না। তার মুখে বিরক্তি, কিন্তু গালের লালিমা সব ফাঁস করে দিচ্ছে। সোজা ঘরের দিকে পা বাড়িয়ে চলে গেল সে।
সায়ন দাঁড়িয়ে ঠোঁট কামড়ে দমিয়ে রাখলো হাসি, কিন্তু শেষ পর্যন্ত হাল ছেড়ে হেসে ফেলল। যেন তরুর এই পালানোই তার কাছে সবচেয়ে মধুর জয়। দুপুরবেলা রোদের তেজ একটু নরম হয়ে এসেছে, তবু উঠোনের ধুলোয় হালকা সোনালি ঝিলিক পড়ছে। খাওয়া দাওয়া সেরে আরাম কেদারায় হেলান দিয়ে বসে আছেন হারুন ইফতেখার। তার চোখে যেন খাবারের পরের তৃপ্তি আর অলস বিকেলের ছোঁয়া মিশে আছে। এ সময় আসমা ইফতেখার হাতে পানের বাটা নিয়ে উঠোনে এলেন। তার শাড়ির আঁচল বাতাসে হালকা দুলে উঠছে, চোখে মুখে ঘরোয়া কোমলতা। স্বামীর পাশে চেয়ার টেনে বসলেন ধীরে, যেন দীর্ঘদিনের অভ্যস্ত ছন্দে। বাটার ঢাকনা খুলে একখানা পান এগিয়ে দিলেন হারুন ইফতেখারের দিকে। আরেকটা পান নিজের আঙুলে তুলে মুখে পুরলেন। মিষ্টি চুন সুপারির গন্ধ বাতাসে মিশে উঠল, সঙ্গে ভেসে এলো তাদের নীরব সঙ্গের স্বস্তি। বুঝলে শায়নের মা, আমার মনে হচ্ছে এবার সবকিছু ঠিক হয়ে যাবে। তরু এবার শায়নকে মেনে নেবে, শায়নও তরুকে ভালোবাসবে। দীর্ঘশ্বাস ছাড়লেন আসমা, হতাশাগ্রস্ত কণ্ঠে বললেন, বেঁচে থাকতে কি ওদের সুখ আমি দেখে যেতে পারবো? আমাদের ঘরে কি একটা ছোট্ট প্রাণ আসবে? ছেলেটা পাগলামি না করলে এতদিনে ওদের ভরা সংসার থাকতো, সেই সংসারে দু একটা বাচ্চা থাকতো, আমাদের দাদা দিদি বলে ডাকতো। হারুন পানের পিক ফেলে বললেন, তা ঠিক বলেছো তুমি, মন খারাপ করো না, আল্লাহ ভরসা সবকিছুই উনি ঠিক করে দেবেন। হ্যাঁ সেটাই। আনহা কল দিয়েছিল কিছুক্ষণ আগে, বলল জামাইকে নিয়ে আসবে এ বাড়িতে। আসমা হেসে বললেন, আমাকেও বলেছে মেয়েটা সৌভাগ্য ওরকম একটা জামাই পেয়েছে, আজীবন যেন ছুটিতে এমনই সুখে থাকে। হারুন মুস্কি হাসলেন, আকাশের দিকে তাকিয়ে কেবল মাথা নাড়লেন। নিউ ইয়র্কের আকাশ ধূসর মেঘে ঢাকা, বর্ষার কিছুটা ছন্দের সঙ্গে হালকা বাতাস বইছে। শহরের ব্যস্ততা এক প্রকার থেমে গেছে যেন, আর বাইরে আকাশের সেই মেঘলা আবহাওয়ায় যেন মনে হচ্ছে কোনো বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত আছে। কনফারেন্স রুমে গম্ভীর পরিবেশ, চারপাশে নীরবতা, শুধু এয়ার কন্ডিশনের মৃদু শব্দ ভেসে আসছে। টেবিলের একপাশে সায়ান, অন্য পাশে ড্যানিয়েল, দুজনের চোখে সরাসরি তাকিয়ে চলেছে কথোপকথন। আজকের মিটিং শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ, কোনো অহংকারী বা বাড়াবাড়ি লোকজন নেই। ঘরের ভেতরও যেন প্রতিটি শব্দের ওজন দ্বিগুণ হয়ে বাড়ছে, আর প্রতিটি দৃষ্টি বিনিময়েই বোঝা যাচ্ছে আজকের এই আলোচনার ফলাফল অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলতে পারে। তরু নিজের কেবিনে বসে আপন মনে কাজ করছে। এমন সময় দরজার বাইরে কেউ এসে দাঁড়ালো, নক করলো। তরু মাথা তুলে তাকিয়ে বলল, হ্যাঁ আসুক। মিস্টার ড্যানিয়েল হারগ্রোভের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বেঞ্জামিন এসেছে। ম্যাম, ড্যানিয়েল স্যার আপনার সাথে একবার দেখা করতে চেয়েছেন, উনি বেরিয়ে যাবেন এখনই। আপনার কি সময় হবে? তরু বেশ দোটানায় পড়ে গেল। এই অফিসে বসে এভাবে দেখা করতে চাওয়ার কি দরকার ছিল ড্যানিয়েলের? আপনি যান, আমি আসছি। ওকে ম্যাম। বেঞ্জামিন চলে যেতে তরু বসা থেকে উঠে দাঁড়ালো। ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে হল রুমের দিকে এগোলো। সেখানে পৌঁছতেই ড্যানিয়েলকে দেখতে পেল সে। মুস্কি হাসলো ড্যানিয়েল। কেমন আছো তরু? ভালো, আপনি কেমন আছেন স্যার? চলছে। তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, কোনো অসুবিধা হচ্ছে না। ড্যানিয়েল মনের কথা গুছিয়ে বলতেই পারছিল না। বাসায় ডিনারে তরুকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করে এসেছিল সে। আন্টি লারা তাকে বারবার বলেছিল, তরুকে নিয়ে এসো, সময় নিয়ে সব কিছু আলোচনা করা যাবে। কিন্তু তরুর সামনে যেন সব কথা গলাটায় আটকে যায়। মুখের ভাষা হারিয়ে ফেলেন ভদ্রলোক। এদিকে ড্যানিয়েলকে চুপ করে থাকতে দেখে তরু বলল, ওকে স্যার, পরে দেখা হবে, আমি এখন আসছি, ডেস্কে কাজ জমা আছে অনেক। ঠিক আছে। না চাইতেও জবাবটা যেন নিজেই ফেলে দিল ড্যানিয়েল। তরু চলে যেতে লাগলো, আর ড্যানিয়েলের চোখের কোণে একটা অদৃশ্য হতাশার ছায়া নামলো। নিজের অক্ষমতায় মেজাজটা খারাপ হয়ে গেল ভদ্রলোকের। মুহূর্তে মনে হলো হয়তো সে সুযোগ হাতছাড়া করলো একটা ছোট্ট মুহূর্তের কথা বলার জন্য। মিটিং শেষ করে কেবিনে এসে বসেছিল সায়ান ইফতেখার। একটু বিশ্রামের জন্য চেয়ারে হালকা ঝুঁকে পড়তেই হঠাৎ করে কলিং বেলের শব্দ ভেসে এলো। ইয়েস, কাম ইন। স্বল্প স্বরে বলল সে। স্যার ডেকেছিলেন, কিছু লাগবে কি? নিকোলাস টেসলা, সায়ানের নতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো। সে মৃদু হাসি দিয়ে যোগ করলো, মাঝে মাঝে সায়ানের বাসাতেও যাওয়া আসা করে। সায়ান চুপচাপ একটা নিঃশ্বাস ফেলল, তারপর জোরালো স্বরে বলল, মিস তরু, ইসলামকে আমার রুমে পাঠিয়ে দাও।
নিকোলাস একটু দ্বিধায় পড়ল। কিন্তু স্যার, আমি তো দেখলাম ওকে ড্যানিয়েল স্যারের কাছে যেতে। সায়ানের কপালে সামান্য সাদা লাইন উঠল। ড্যানিয়েলের সঙ্গে তরুর এতটুকু সখ্যতা সহ্য হচ্ছে না যেন। ও ওকে, তাকে বলো এক্ষুনি আমার কেবিনে আসতে। ওকে স্যার। নিকোলাস কেবিন থেকে বেরিয়ে গেল। সায়ান একবার দীর্ঘশ্বাস ফেলে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। তরুর ছবি ওয়ালপেপারে সেট করা, আর সেটা দেখতে কতটা জলজ্বলে তার দিকে না তাকিয়ে থাকা দায়। ফোনের ওয়ালপেপারের ওপর আঙুল ছুঁয়ে ছুঁয়ে অদ্ভুত এক মুচকি হাসি খেলছে সায়ানের ঠোঁটে। স্ক্রিনে তরুর ছবি, বোঝা যাচ্ছে ছবি দেখে সায়ানের চোখের দৃষ্টি যেন গোপন আনন্দে ভরা। ঠিক তখনই কলিং বেলের শব্দ ভেসে এলো। সায়ান মাথা তুলে তাকালো দরজার দিকে। হাসির রেখা আরও গভীর হলো। মে আই কাম ইন স্যার? নরম অথচ সাবধানী গলায় তরু দাঁড়িয়ে আছে দরজায়। ইয়েস, কাম ইন। তরু ধীর পায়ে ভেতরে ঢুকছে। তার হিলে ঠক ঠক শব্দে কেবিনের কাঠের ফ্লোরের হালকা কম্পন। সায়ানের দৃষ্টি সেই পায়ের গতিবিধি অনুসরণ করছে। সামনে এসে থামল তরু। ইমার্জেন্সি ডাকলেন? কোনো সমস্যা হয়েছে? সায়ান চেয়ারে হেলান থেকে উঠে ইশারায় বলল, এদিকে আসুন, আমার পাশে দাঁড়ান। তরু কিছুটা দ্বিধা নিয়ে এগিয়ে গিয়ে সায়ানের পাশে দাঁড়ালো। সায়ান চেয়ারটা তার দিকে ঘুরিয়ে চোখে দুষ্টু ঝিলিক নিয়ে বলল, হ্যাঁ, সমস্যা হয়েছে, খুবই ইমার্জেন্সি। জি বলুন, কিভাবে সাহায্য করতে পারি? তরুর ভ্রু একটু কেঁপে উঠল। সায়ানের শয়তানি তার অজানা নয়, তবু এটা অফিস আর এখানে সে তার বস। হঠাৎ সায়ান তরুর হাত চেপে ধরে টেনে নিল। তরু সামলে ওঠার আগে ধপ করে গিয়ে সোজা সায়ানের কোলে বসে পড়ল। রাগে চোখ মুখ লাল হয়ে গেল তরুর। সায়ান নির্লিপ্ত গলায় বলল, এক দণ্ড শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে আপনাকে চোখের আড়ালে রাখলেই আমার অক্সিজেন লেভেল কমে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মনে হচ্ছে মরে যাচ্ছে আমি। মিস তরুণিমা, আপনি কি আমাকে বাঁচাবেন? তরু ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো। কোনো দ্বিধা ছাড়াই সায়ানের গলা চেপে ধরল। চোয়াল শক্ত করে বলল, আপনার অক্সিজেন সাপ্লাই দেখার জন্য আমি চাকরিতে জয়েন করিনি। পরের বার এমন কথা বললে চাকরি করব কিনা ভেবে দেখতে হবে। সায়ান গলা কেকড়ে দিয়ে হাসি চেপে ফেলল। ঢঙের কথা বলিস না, কাজের কথা শুনুন। তরু চোখ গরম করে তাকালেও সায়ান নির্বিকার। প্রফেশনাল আচরণ করতে হবে তাকে। আবার বলল সায়ান, কাজের কথা শুনুন। জি বলুন। আপনার এক্স বসের সাথে অফিসে বসে এত ঘন ঘন আলোচনা করা আমি পছন্দ করি না। অনেক আপনার বৈবাহিক অবস্থা জানালে ভালো হয়। উনি হয়তো আপনার কাছ থেকে অন্য কিছু আশা করছেন। তরুর ভ্রু কুঁচকে গেল। কথাটা তার ভালো লাগলো না। আপনি একটু বেশি ভাবছেন। মোটেও না, বাসায় গিয়েই বলবে এই বিষয়ে। আপাতত কাজে যান। তরু গভীর শ্বাস নিয়ে ঘুরে দাঁড়ালো। ডেকে এনে এখন উল্টো ভাব দেখাচ্ছে। মনে মনে ফুটতে লাগলো তরুর রাগ। ওকে স্যার। সায়ান কিছু বলল না। তরু কেবিন থেকে দুবদা পা ফেলে বেরিয়ে এলো। বাইরে এসে থামলো না তরু। নিজের কেবিনের দিকে এগোলো সে। তরুর বুকের ভিতর একটা ভার জমে আছে। সব কিছু সাময়িকভাবে ঠিকঠাক চললেও মন মানছে না। 9 বছর কম সময় নয়। 9টা বছর যেগুলোতে সায়ান তাকে অবহেলা করেছে, একজন মানুষ হিসেবে গণ্যও করেনি। যেন সে ছিল জীবনের এক অদেখা কোণে ফেলে রাখা নামগন্ধহীন সত্তা। কিন্তু বিয়ে তো একটা পবিত্র সম্পর্ক। একদিন ভুল করেছিল সায়ান। আজ এত বছর পর হয়তো সত্যি সব কিছু ঠিক করতে চাইছে। তাকে কি একবার সুযোগ দেওয়া উচিত নয়? তরুর বুকের ভেতর প্রশ্নগুলো ঢেউ তুলেছে। যতবারই উত্তর খুঁজতে যায়, অতীতের ছবিগুলো এসে আঙুল তুলে বলে, ভুলো না। কিন্তু বর্তমানে নরম কণ্ঠ আর একটাই ফিসফিস করে, হয়তো এবার বদলেছে। তরু জানে না তার কি করা উচিত। মাথার ভেতরে যেন আলো অন্ধকারে লড়াই চলছে, আর সে মাঝখানে দাঁড়িয়ে সিদ্ধান্তহীনতার গভীর জলে ডুবে যাচ্ছে। বিগত 1 মাসের মধ্যে সায়ানের সাথে কোনো রকম যোগাযোগ করেনি লারা, কারণ সায়ান রেগে আছে। আর লারা সায়ানের রাগ সম্পর্কে ভালো করে জানে। সায়ান সহজে রাগ করে না, তবে একবার রাগ করলে সহজে রাগ কমে না তার। সেসব কিছু ভেবেই এতদিন সায়ানের থেকে দূরে ছিল লারা। কিন্তু আজ সে সায়ানের সাথে দেখা করতে ওর ফ্ল্যাটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাতে লারা সায়ানের সাথে কথা বলে সব কিছু ঠিক করে নিতে যাবে। সকাল সকাল আজ ইফতেখার বাড়িতে কাজের ধুম লেগেছে। বিয়ের পর প্রথম মেয়ে জামাই একসাথে বেড়াতে এসেছে আজ। গতকাল বিকেলে আনহা ও তার বর এসেছে। তাদের নিয়েই সবার ব্যস্ত সময় কাটছে এখন। মুয়াজ আজকে বাজার করতে এসেছিল। বোনের প্রিয় মাছ, তরকারি, মাংস কিনে এনেছে সে। সকালে নাস্তা তৈরি করতে রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাহিলা ও আসমা ইফতেখার। রাহিলা এক হাতে লাকড়ির চুলার পাশে ডাল ফুটছে কি না দেখে নিচ্ছেন, অন্য হাতে শাক কুচি করছেন দ্রুত টুক টুক করে শব্দে।
আসমা ইফতেখার পাশে দাঁড়িয়ে মাংসের টুকরো মশলা মেখে রাখছেন। হলুদ, আদা, রসুন বাটা আর ধনিয়ার গ্রানে পুরো রান্নাঘর ভরে গেছে। ভাবি জামাই নাকি বেশি ঝাল খেতে পারে না, সেই মতো দুপুরে রান্নাবান্না করতে হবে। রাহেলা বললেন। আসমা ইফতেখার মুচকি হাসলেন। সে আর বলতে, ঝাল কম দেব। আমার সায়নটাও ঝাল খেতে পারে না, আনার বরটাও তেমনই জুটেছে। মুচকি হাসলেন রাহেলা। হঠাৎ ফোনের রিংটং বেজে ওঠাতে নড়ে চড়ে উঠলেন রাহেলা। রান্নাঘরের তাকে ফোন রাখা ছিল। রাহেলা এগিয়ে গিয়ে ফোন হাতে নিয়ে দেখলেন তরু কল করেছে। কিছুটা ভাবুক হয়ে গেলেন রাহেলা। সচরাচর তরু খুব একটা কল করে না, কল করার হলে রাহেলাই কল করেন। কি হলো? কে কল করেছে? রিসিভ করছো না যে? বড় জায়ের কথায় ভাবনার ছেদ ঘটল রাহেলার। বলো। তরু কল করেছে, কথা বলি। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? রাহেলা কল রিসিভ করলেন। আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? আমি ভালো আছি। তোরা কি এখনো আলাদা থাকছিস? শান কোথায়? আমি বাসায় ফিরলাম মাত্র, ভাইয়া ওনার বাসায়, আমরা আলাদা আছি। দীর্ঘশ্বাস ছাড়লেন রাহেলা। শোন তরু, আমি জানি এবং মানি তোর সাথে সায়ান যা করেছে সেটা অন্যায়, কিন্তু তুইও যদি একই কাজ করিস তবে কি সংসার হবে? সম্পর্কে অন্তত একটা সুযোগ দেওয়া উচিত। তুই কি সায়ানকে সেই সুযোগ দিতে চাস না? না চাইলে আমি জোর করব না। আমি বলছি ডিভোর্স নিয়ে নে এবার। যদি সংসার না করিস তাহলে আর এই মিথ্যে সম্পর্কে কেন থাকবি? আসমা রাহেলার কথায় কাজকর্ম থামিয়ে দিয়ে তার দিকে তাকিয়ে আছে। রাহেলার চোখ মুখ বেশ গম্ভীর। সত্যি বলতে মা হিসেবে তিনি শুধু তরুর একটা সুন্দর ভবিষ্যৎ চান, যেখানে একজন সত্যিকারের মানুষ তরুর সাথে থাকবে, এভাবে সম্পর্কের নামে কোনো মজা করবে না। তরু দীর্ঘশ্বাস ছাড়ল। বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। ডিভোর্স শব্দটা যেন গলার ভেতর শুকনো কাটার মতন আটকে গেল। সে কি সত্যি শায়নকে ডিভোর্স দিতে চায়? মা, আমি ডিভোর্সের কথা ভাবছি না, কিন্তু সায়ন ভাইকে মেনেও নিতে পারছি না। কি করব আমি? জীবনে অনেকগুলো বছর একা কাটিয়ে দিয়েছিস তরু, এখন তোর সত্যিকারের সংসার করার সময়। হয় সংসার কর, নয়তো এই সম্পর্ক থেকে সরে আয়। আমি তোর অন্য জায়গায় বিয়ে দিব। মরার আগে তোর সুখী সংসার দেখতে চাই তরু। এখন তোর যা ইচ্ছা সেটাই কর, রাখলাম। রাহেলা কল কেটে দিলেন। তরুর মনে হলো মাথার উপর যেন হঠাৎ আকাশ ভেঙে পড়েছে। দোটানায় পড়ে আছে সে। শায়নকে সুযোগ দেওয়ার ইচ্ছে নেই, আবার সম্পর্ক শেষ করার সাহসও নেই, কিন্তু এবার সিদ্ধান্ত নিতেই হবে। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে রইল কিছুক্ষণ। অফিসের পোশাক এখনো গায়ে। তারপর ধীর পায়ে উঠে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তরুর মা, তুমি এসব কি বললে তরুকে? আসমা ইফতেখার যেন কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছেন। রাহেলা বললেন, সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে ভাবি। আমার মনে হয়েছে তরুকে এসব কথার বলার জন্য এটাই সঠিক সময় ছিল। তুমিই বলো, মা হিসাবে আমি কি ভুল কিছু বলেছি? চুপ করে রইলেন আসমা। সত্যি তো, রাহেলা তো ভুল কিছু বলেননি। তোমার জায়গায় তুমি ঠিক বলেছো তরুর মা। আমার চিন্তা হচ্ছে কোথায় নাতি নাতনিকে নিয়ে সুখের সংসার হবে আমাদের, তা নয় এখনো ছেলে বউয়ের সংসার আদেও শুরু হবে কিনা বুঝতে পারছি না। ভালো লাগে না আর। মাঝে মধ্যে মনে হয় আমাদের সব ভুল। সায়নের সাথে তরুর বিয়েটা না দিলেই ভালো হতো। এসব বাদ দিন ভাবি, যা হবার হবে। আনহারা আছে বাড়িতে, নতুন জামাইয়ের সামনে মুখ কালো করে রাখা যাবে না। নাস্তার সময় পেরিয়ে যাচ্ছে, চলুন। আসমা ইফতেখার মাথা নেড়ে সম্মতি জানালেন। দুই যা নিজেদের কাজে মনোযোগ দিলেন। ফ্রেশ হয়ে অল্প কিছু খাবার খেয়ে নিয়েছে তরু। শায়ন অনেকবার কল করেছিল, তরু রিসিভ করেনি। কিছুটা সময় নিয়েছিল নিজের জন্য। ভেবে চিন্তে দেখেছে সে শায়নকে ডিভোর্স দেওয়া সম্ভব নয় তার পক্ষে। একটা সুযোগ দেবে সে শায়নকে, একবার চেষ্টা করবে। কোথায় যেন পড়েছিল তরু, সংসার কোনো রূপকথার গল্প নয়। এখানে সারা জীবন সুখে থাকার কোনো নিশ্চয়তা নেই। সুখ দুঃখ নিয়ে সব কিছু মানিয়ে নেওয়া আর ছাড় দেওয়ার মনোভাব এখানে খুব গুরুত্বপূর্ণ। তাই আজ তরু শায়নের সাথে নিজে থেকেই কথা বলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একসাথে থাকলে দূরত্ব ঘুচবে, সম্পর্কটা নতুন করে শুরু করা যাবে। সেসব নিয়ে শায়নের সাথে কথা বলবে আজ। কলিং বেলের শব্দে বেশ বিরক্ত হলো শায়ন। মাত্র রেডি হয়েছে সে, তরুর কাছে যাবে বলে। এর মধ্যে আবার কে এলো ভেবে দরজার দিকে এগোলো শায়ন। দরজা খুলতেই লারাকে নজর এলো তার। বিরক্তিতে কপাল কুঁচকে ফেল শায়ন। তুমি এখানে?
লারা সায়ানকে জড়িয়ে ধরল, শান্ত গলায় বলল, ওহ সায়ান, আমি সরি, প্লিজ আর রাগ করে থেকো না। আমাদের বন্ধুত্বের কথা কি ভুলে গেছো তুমি? সায়ান লারাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলল, আমি ভুলিনি লারা, ভুলেছিলে তুমি। তুমি জানো তরু আমার জন্য গুরুত্বপূর্ণ। এতগুলো বছর ওর সাথে কথা না বললেও ওর জায়গা ওর ছিল। তবুও তুমি জেনে শুনে। সায়ান প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। একটিবার সুযোগ দাও, কথা দিচ্ছি ভবিষ্যতে তোমার অনিষ্ট হবে এমন কিছুই করবো না আমি। সায়ান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু লারা তার কথা কেটে দিয়ে কেঁপে ওঠা কণ্ঠে বলল, সায়ান প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। একটাবার সুযোগ দাও, কথা দিচ্ছি ভবিষ্যতে তোমার অনিষ্ট হবে এমন কিচ্ছু করবো না। সায়ানের মুখে ঠান্ডা ভাব, চোখে একরকম শক্ত রাগ, তবে ভদ্রতার মুখোশটা টিকে আছে শুধুমাত্র লারার বাবার প্রতি পুরনো কৃতজ্ঞতার কারণে। লিসেন লারা, তুমি এখন চলে যাও, আমি বের হচ্ছি, কাজ আছে। কিন্তু লারা হাল ছাড়বার মেয়ে নয়। সে এক পা এগিয়ে এসে সায়ানের 2 হাত শক্ত করে ধরল, কণ্ঠ ভাঙা, চোখে জল। তুমি এতটা রেগে আছো যে আমাকে দরজা থেকে তাড়িয়ে দিচ্ছ? মানুষ কি ভুল করে না বলো? আমি মনে হয় ভুল করেছিলাম। সায়ান বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিল, চোখ মুখ আরো শক্ত হয়ে উঠল, কণ্ঠ ঠান্ডা কিন্তু ধারালো। হ্যাঁ, তুমি এমন ভুল করেছো যাতে তরুর সাথে আমার বিয়েটা ভেঙে যায়। ওটাকে ভুল বলে না লারা, ওটা জেনে শুনে অন্যায়। লারার মুখে মুহূর্তের জন্য দ্বিধা এলেও সে থামল না। হঠাৎ ঝাঁপিয়ে সে সায়ানকে জড়িয়ে ধরল, এতটাই জোরে যে সায়ান ছাড়াতে হিমশিম খাচ্ছে। সায়ান বেবি প্লিজ মাফ করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি ছাড়বো না। সায়ানের ধৈর্য শেষ হয়ে আসছে। ঠিক ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার মুহূর্তেই একটি শক্ত হাত হঠাৎ লারার কাঁধ ধরে তাকে সায়ানের থেকে সরিয়ে দিল। লারা চমকে উঠে পেছনে ফিরল। তার সামনে দাঁড়িয়ে আছে এক তরুণী, সাদা ওভার সাইজে সোয়েট শার্ট আর গ্রে লেগিংস পরা, চোখে শীতল দৃঢ়তা, মুখে কোনো রাগ নেই, কিন্তু উপস্থিতিটায় যেন দম বন্ধ করে দেওয়ার মতন। লারা এই মেয়েকে চেনে না, কিন্তু সায়ানের ঠোঁটের কোণে অদ্ভুত এক তৃপ্তির হাসি ফুটে উঠল। তার বউ এসে বান্ধবীর হাত থেকে বাঁচালো, ইন্টারেস্টিং। লারা মুহূর্তেই মেজাজ হারিয়ে ফেলল, আর তরুর চোখেও এখন একটুও নরম ভাব নেই, চোখে মুখে রাগ দেখা যাচ্ছে। লারা হঠাৎ রাগে কেঁপে উঠে বলল, সায়ানের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দেওয়ার সাহস হলো কিভাবে তোমার? তরু একটুও সময় নষ্ট করলো না, কোনো কথা না বলে ঠাস করে লারার ডান গালে এমন এক থাপ্পড় বসালো যে শব্দটা ছোট্ট করে প্রতিধ্বনিত হয়ে উঠল। লারা এতটাই হতভম্ব হয়ে গেল যে বিস্ময়ে টু শব্দটুকু মুখ দিয়ে বেরোলো না, কেবল গালে হাত দিয়ে তাকিয়ে রইল তরুর দিকে। সায়ানের চোখে তখন অন্য চিন্তা, তরু আবার তাকে ভুল বুঝে বসবে না তো? লারা দাঁত চেপে বলল, সায়ান এই অসভ্য বর্বর মেয়েটা কে? তরুর চোখে ঝিলিক খেলো রাগের। কোনো উত্তর না দিয়ে সে আবারও এক থাপ্পড় মেরে বসালো লারার অন্য গালে। এবার লারা চট করে হাত তুলল প্রতিশোধ নিতে, কিন্তু তরু মুহূর্তেই তার কবজি ধরে মুচড়িয়ে পিঠের সঙ্গে চেপে ধরল। ব্যথায় লারা চোখ ছলছল করে উঠল। দেশি মেয়ের হাতের জোর আর বিদেশি ননির পুতুলের মতন গড়নের মধ্যে ফারাক যে কতটা, তা বুঝতে আর বাকি রইল না লারার। তরুর কণ্ঠ শীতল অথচ ধারালো। যে পুরুষটির বুকে সুপার গ্লুর মতো আটকে থাকার চেষ্টা করেছিলেন আমি তার স্ত্রী, বুঝতে পেরেছেন মিস লারা? তরুর কথায় শুকনো ঢোক গিলল লারা, কোনোভাবে কবজি ছাড়িয়ে একপাশে সরে দাঁড়ালো, চোখে ভয়ের ছাপ স্পষ্ট। তরু যখন ঘরে ঢুকেছিল তখনই সায়ানের হাত ধরে কথা বলছিল লারা, তাই পুরো ঘটনা তার কানে গিয়েছিল। কিন্তু যখন দেখলো লারা সায়ানকে বুকের কাছে টেনে নিয়েছে, তখন আর নিজেকে আটকাতে পারেনি। সায়ান ভেতরে ভেতরে মহা খুশি, তার বউ তার জন্য জেলাস ফিল করছে, এটা তার কাছে এক ধরনের বিজয়। হাসি চেপে রেখে বলল, তরু, আরেকটা থাপ্পড় দিয়ে শোনো, ভুলে যাস না, ও কিন্তু আমাদের ডিভোর্স করাতে চেয়েছিল। তরুর ভ্রু কুঁচকে গেল, কিন্তু কিছু বলল না। লারা ভয়ে কাঁপা গলায় বলে উঠল, সরি তরু, এক্সট্রিমলি সরি। আমি আর কখনো সায়ানের সাথে দেখা করবো না, তোমরা ভালো থেকো। কথা শেষ করেই কোনো দেরি না করে দ্রুত চলে গেল লারা, পেছনে ফেলে রেখে সায়ানের হাসি আর তরুর নিঃশ্বাসের গরম বাতাস। তরু এবার সায়ানের দিকে তাকালো, চোখে স্পষ্ট বিরক্তি, কিন্তু ভেতরে কোথাও যেন একটা নরম ভাবও আছে। সায়ান গলা খেকেড়ে দিয়ে তাড়াতাড়ি এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। রাগ করেছিস? সায়ানের গলায় ছিল খেলার ছলে ভরা কোমলতা। দূরে সরে দাঁড়াও,
তারপর কথা বলো। ঠান্ডা স্বরে উত্তর দিল তরু, কিন্তু সায়ান ছাড়ল না। বউয়ের থেকে দূরে সরে দাঁড়ালে পাপ হয় রে, পাপ। তুই কি চাস আমি পাপীদের দলে নাম লেখাই? তরু চোখ ঘুরিয়ে সায়নের পেটে কনুই দিয়ে হালকা একটা গুঁতো মারল। বাধ্য হয়ে সায়ন পেছনে সরল। তরু ফ্ল্যাটের ভেতরে ঢুকে সোজা গিয়ে সোফায় বসে পড়ল। সায়ন দরজা লাগিয়ে দিয়ে নাটকীয় ভঙ্গিতে সামনে এসে দাঁড়ালো। আদেশ করুন মহারানী, আপনার জন্য কি সেবা করতে পারি? তরু আর চোখে একবার তাকালো। মুখে রাগের ভাব থাকলেও ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি লুকাতে পারল না। এদিকে এসে বসো, কথা বলতে এসেছি। সায়ন যেন সুযোগের অপেক্ষাতেই ছিল। চোখের পলকে তরুর পাশে গিয়ে বসে পড়ল। বল শোনা আমার, তোর কথা শোনার জন্যই তো এখনো বেঁচে আছে। চুপ করো, সব সময় ফাজলামি, ফাজিল লোক কোথাকার। সায়ন নিজের ঠোঁটের আঙুল চেপে নাটকীয় ভঙ্গিতে বলল। চুপ করলাম, বল এবার। তরু এক লম্বা নিঃশ্বাস ফেলল। সায়ন তার মুখের ভঙ্গি দেখে বুঝল এটা কোনো সাধারণ কথা নয়, হয়তো গুরুত্বপূর্ণ কিছু। আমার মনে হয় আমাদের এবার সব কিছু নতুন করে শুরু করা উচিত। জীবন বড্ড ছোট। এই ছোট্ট জীবনের অনেকগুলো দিন আমরা আলাদা থেকেছি। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সায়ন নিথর হয়ে বসে রইল, চোখে অবিশ্বাস মিশ্রিত বিস্ময়। যেন এই শব্দগুলো শুনে মস্তিষ্ক ঠিকমতো প্রসেস করতে পারছে না। কয়েক মুহূর্ত তাই চুপচাপ তরুর দিকে তাকিয়ে রইল সে। তরু সায়নের অবস্থা বুঝতে পেরে আলতো করে হাতে চিমটে কাটলো একটা। আউচ! সত্যি সত্যি তুই এসব বললে? হ্যাঁ। সায়ন স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তরুর সামনে মেঝেতে বসলো। তরু খানিকটা অবাক হলো। সায়ন ধীরে ধীরে তরুর হাঁটুতে মাথা রেখে তার একটি হাত বুকের সাথে চেপে ধরল। আমি কখনো ভাবিনি তুই আমাকে আরেকটা সুযোগ দিবি, কিন্তু উপরওয়ালা যখন দিয়েছে আমি এর পূর্ণ ব্যবহার করব। কথা দিচ্ছি, আজকের পর থেকে তোকে কোনো অভিযোগের সুযোগ দেব না। ধন্যবাদ তরু, আমাকে আবার আপন করে নেওয়ার জন্য। তরুর ঠোঁটে হালকা হাসি ফুটল। আঙুলগুলো আলতো করে সায়নের চুলে বুলিয়ে দিল। আমি ভাবছিলাম আগামীকাল তোমার কাছে চলে আসবো। সায়ন সঙ্গে সঙ্গে উঠে এসে পাশে বসলো। কালকে কেন, আজকে নয় কেন? আজকে? এখন তো রাত হয়ে গেছে। স্বামীর সাথে তো রাতেই বেশি থাকতে হয়, এটা জানিস না নাকি? তরু হেসে সায়নের কাঁধে মৃদু ঘুষি বসিয়ে দিল। সায়ন তৎক্ষণাৎ তরুর চুল ধরে টানল। হে, চুল ছাড়া বলছি। আমার শখের চুলে খবরদার হাত দিবে না। তুই আমার শখের জিম করা বডিতে মারধর করবি না, টাচ করবি শুধু ইয়ে করতে, মানে আদর ভালোবাসা করতে, মারতে না গরু। 100 বার মারবো। উল্টাপাল্টা কাজ করলেই খুশি খাবা, গরু বললেই মার খাবা। ঠিক আছে, তোর বর, তোর ঘর, তোর রাজত্ব। আমি তো অসহায় এক আল্লাহর বান্দা। সায়ন এবার কাঁধে হাত রেখে বুকে টেনে নিল তরুকে। তরুর আঙুল আবারও সায়নের চুলে ছুঁয়ে গেল। হয়ে গেছে, এখন আসি আমি। আগামীকাল দেখা হবে। তরু উঠতে গেলে সায়ান হাত ধরে টেনে কোলে বসিয়ে দিল। কোথাও যাওয়ার দরকার নেই, আমি লোক পাঠিয়ে দিয়ে সব জিনিসপত্র আনিয়ে নেব। সব কিছু লোক দিয়ে আনা যায় না, আমাকে যেতে হবে। তাহলে আগামীকাল একসাথে গিয়ে নিয়ে আসবো। অফিস বাদ, নতুন সংসারের জন্য শপিং করব, ঘর গোছাবো। শপিং কেন? তোমার ফ্ল্যাটে কি কিছু কম আছে? সায়ান গভীরভাবে তরুর চোখের দিকে তাকালো। সব আছে, কিন্তু তোর পছন্দের মতো কিছু নেই। আমি চাই ঘরের পর্দা থেকে শুরু করে কিচেনের বাসন, সোফা সব তোর পছন্দের হোক। তরুর বুকের ভেতর যেন হালকা কাঁপুনি লাগলো। এত যত্ন, এত গুরুত্ব। ধীরে ধীরে সে সায়ানকে জড়িয়ে ধরল। ঠিক আছে। গুড গার্ল, চল ডিনার করি। চলো। দুজনে বসার ঘর থেকে উঠে বেডরুমের দিকে গেল। তরু ওয়াশরুমে ফ্রেশ হতে ঢুকলো। সায়ান সেই সময়ের মধ্যে কিচেনে খাবার গরম করতে শুরু করলো। অ্যালার্ট পর্বটি রোমান্টিক। ইফতেখারের বাড়িতে আজ নতুন জামাইয়ের জন্য হরেক রকম রান্নাবান্নার আয়োজন হয়েছে। নানা পদ সাজানো টেবিল দেখে মুগ্ধ হয়ে গেল রাসেল। শ্বশুরবাড়ির সবাই তাকে যে আদর আপ্যায়ন করছে তাতে ভেতরে ভেতরে এক ধরনের শান্তি বোধ করছে সে। আন্নার প্রতিও তার ভালোবাসা আর শ্রদ্ধা দিনে দিনে বেড়ে চলেছে। যেমন পরিবার তেমনি মেয়েটিও ভীষণ ভালো মনের মানুষ। সংসারের সব দিকে যেন সুন্দরভাবে সামলাতে পারে আনহা। বিয়ের আগে পরিবার নির্ভর এই সম্পর্ক নিয়ে রাসেলের মনে অনেক ভয় ভীতি ছিল। সে ভাবতো হয়তো মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু আন্নাকে স্ত্রী হিসেবে পাওয়ার পর সেই ভয়গুলো ধীরে ধীরে কেটে গেছে। এখন সে মনে মনে শুধু একটাই প্রার্থনা করছে, এই সুখ যেন চিরকাল স্থায়ী হয়। বাবা, আর একটু তরকারি নাও। দুপুরবেলা সবাই একসাথে খেতে বসেছে, কেবল আসমা ও রাহেলা বসেননি। দুজনই ব্যস্ত পরিবেশনে।
শাশুড়ির কথার উত্তরে রাসেল বিনয়ের সঙ্গে বলল, না আম্মা, আর খাওয়া সম্ভব না, রাতে খাবো ইনশাল্লাহ। হারুন ইফতেখার হেসে মুচকি তাকালেন নতুন জামাইয়ের দিকে, যেন তার ভদ্রতা আর মিষ্টি ব্যবহার দেখে আরও খুশি হলেন। আসমাও হেসে বললেন, ঠিক আছে। ওদিকে রাহেলা আনহার প্লেটে আরেক টুকরো মাংস তুলে দিলেন। হঠাৎ আনহা ব্যস্ত গলায় বলে উঠল, আমার আর লাগতো না ছোট আম্মা। রাহেলা স্নেহ ভরে জবাব দিলেন। আস্তে আস্তে খেয়ে নে। রাসেল তখনই আনহার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। আনহা লজ্জায় নিচের দিকে তাকালো, কিছু বলল না, শুধু চুপচাপ খাবার খেতে লাগলো। ডিনার শেষে বেডরুমের দিকে এগোলো সায়ান। তরু আগেই রুমে চলে গিয়েছিল। ড্যানিয়েলের কল আসাতে ফোনে কথা বলতে বলতে তাই ঘরে চলে গিয়েছিল। সায়ান আর চোখে তরুর সাথে ড্যানিয়েলের ফোনে কথা বলা দেখে মনে মনে বেশ জেলাস হয়েছিল, কিন্তু মুখে কিছু বলেনি। যা করার কাজে করে দেখাবে সায়ান। শীঘ্রই তরুকে নিজের স্ত্রীর পরিচয়ে সকলের সাথে পরিচিত করিয়ে দেবে সে। ওকে স্যার, আমি আগামীকাল অফিসে যাব। ওকে ওকে স্যার, রাখছি। সায়ান বেডরুমের দরজার বাইরে দাঁড়িয়ে তরুকে দেখছে। তরু মাত্র কল কাটল। এতক্ষণ ড্যানিয়েলের সাথে কথা বলছিল। বিছানায় হেলান দিয়ে বসে আছে তরু। সায়ানকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসল সে, কারণ সায়ানের মুখে একটা গোলাপ ফুল, ঠোঁটের কোণে হাসি। মুখে ফুল নিয়ে ঘুরছো কেন? সায়ান মুচকি হাসল, কিছু না বলে ঘরে ঢুকলো। এক পা করে বিছানার দিকে এগোচ্ছে সে। তরু সায়ানের কর্মকাণ্ড দেখছে কেবল। সায়ান বিছানায় উঠে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে তরুর শরীরের উপর ঝুঁকল, তারপর ফুলটা তরুর ঠোঁটের উপর রাখল। তরু সায়ানের পাগলামি দেখে হা হয়ে গেছে। ভদ্রলোক ভীষণ রোমান্টিক। এই ফুলের পাপড়ির মতোই তো ঠোঁটগুলি সুন্দর। তরু ফুলটা হাতে নিয়ে পাশে টেবিলের উপর রাখল। সায়ানকে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে ফেলে বলল, স্বভাব চরিত্র ভালো করো, বুঝলে? তুই আমার জন্য একটু চরিত্রহীন হ আজ। সায়ান তরুর বুকের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। সায়ানের মনে আজ অন্য কিছু চলছে। আগামীকাল তরুকে ড্যানিয়েলের সাথে দেখা করতে হবে, আর সায়ান চায় তরু এমনভাবে ড্যানিয়েলের সামনে যাক যাতে ব্যাটা ড্যানির মন ভেঙে যায়। শোনো, তুমি এই জন্য রাতে ফিরতে দাওনি? তো বউ থাকে কিসের জন্য? রান্না বান্না কাজকর্ম তো তোকে দিয়ে করাবো না আমি। বউকে দিয়ে কাজ করানোর পুরুষ আমি নই। 3 বেলা রান্না বান্না আমিই করবো শোনা। তুই শুধু নিজের শখ আহ্লাদ পূর্ণ করবি, জব করবি আর আমাকে ভালোবাসবি। সায়ান তরুর বুকের মাঝখানে নাক ঘষে ঘষে দুষ্টুমি করছে। তরু সায়ানের পিঠে এর মধ্যেই দুমদাম দুটো ঘুষি বসিয়ে দিয়েছে, তবে সায়ানের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। আহা গো শোনা আমার, এত ভালো মানুষ তুমি কবে থেকে হয়ে গেলে? আহা গো শোনা আমার, এত ভালো মানুষ হয়েছে তোকে দেখার পর থেকে। মোটেও না। চুপ কর, মুরুবী মানুষ আমি, যা বলেছে সহমত পোষণ কর, বেশি বুঝে। সায়ান তরুর গলায় ঠোঁট ছুঁয়ে দিতে দিতে ঘাড়ে পৌঁছে গেল। তরু বেশ কয়েকবার সায়ানকে কিল ঘুষি মারল, কিন্তু সায়ান যেন আজকে পণ করেছে। ঝড় বয়ে গেলেও তরুকে তার চাই। শান ভাই, ঘুমাবো আমি। 2 ঘন্টা পর। এতক্ষণ? না না না। তাহলে 3 ঘন্টা। তরু অসহায় দৃষ্টিতে সায়ানের দিকে তাকালো একবার। এই ক্ষেত্রে সায়ানের কাছে অসহায় তরু। এর জন্যই কি তোমার সাথে থাকবো বলেছিলাম? বরের সাথে কিসের জন্য থাকবি তাহলে? একটু ভালোবাসতেই তো চাচ্ছে, নারী নির্যাতন তো করছি না। চুপচাপ থাক, কাজের সময় বিরক্ত করা অপছন্দ আমার। তরু হতাশ হলো। সায়ান নিজের কাজে ভীষণ মনোযোগী আজ। তরু হাল ছেড়ে দিয়ে চুপ করে রইল। কিছুক্ষণের মধ্যে সায়ান তাকে নিজের বশে করে ফেলল। তবে বিপত্তি সৃষ্টি হলো সায়ানের অতিরিক্ত পাগলামিতে। তরুর আজও সেদিনের কথা মনে পড়লেই গলা শুকিয়ে আসে। ভদ্রলোক এই সময় ভীষণ কঠিন হয়ে যায়। তরুর কোনো বাধা মানতে চায় না। শায়ন ভাই, চুপ। ওয়াশরুমে যাব। দরকার নেই। তরু চমকে বলে, কি বললে? আর একটা কথা বলে থাপ্পড় খেয়ে বেহুশ হয়ে থাকবে। তরু ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে সায়নের দিকে তাকিয়ে রইল এবার। আসলে সায়নের থেকে ছাড়া পেতে ওয়াশরুমের কথা বলেছিল তরু, কিন্তু সায়ন তো তাকে হাড়ে হাড়ে চেনে। তরু উপায়ান্তর না পেয়ে চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ পর সায়ন বলল, ওয়াশরুমের জন্য 5 মিনিট দেওয়া হলো তোকে। তুমি আরেকবার শুধু কাছে এসো, ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব, অসভ্য লোক একটা। আমি ঘুমাবো। তরু নিজের গায়ে চাদর টেনে পাশ ফিরে শুতে চাইল, কিন্তু পারল না। সায়ন চাদরটা ফ্লোরে ছুঁড়ে ফেলে তরুর উপর চড়াও হলো আবার। আয়, আরেকটা অসভ্যতা করি। শায়ন ভাই, না বলেছি,
দুর্বাল, বালের বিয়ে আর বালের সংসার, আমার লাগবে না এসব। সায়ন তরুর হাত দুটো মাথার উপরে তুলে শক্ত করে চেপে ধরে বলল, এরপর থেকে তোকে অ্যালকোহল খাইয়ে বেডে আনবো। সেদিন তো নিজে থেকে উন্মত হয়ে গিয়েছিলে, আজ দেখবো কত ঠক। তরু কিছু বলল না। সায়ন তাকে গভীরভাবে আলিঙ্গনে আবদ্ধ করে ফেলেছে। তরুর মুখ থেকে অস্পষ্ট গোঙানির শব্দে সায়নের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, তবে সেই হাসির কারণ ভিন্ন। সায়ন তরুর মুখ চেপে ধরে ওর গলায় কিছু লাভ বাইট তৈরি করলো। বেচারি তরু কিছু বলতেও পারছে না, নড়তেও পারছে না, কেবল চুপচাপ সায়নকে সহ্য করছে। সকালের নিউ ইয়র্কের জানালার বাইরে হালকা বাতাস বইছে, রোদের আলো পর্দা ভেদ করে ঘরে ঢুকেছে। তরু তখনও ঘুমিয়ে আছে, মুখে প্রশান্তির ছাপ। সায়ন ওকে বিরক্ত করতে চাইল না, ধীরে ধীরে উঠে কিচেনের দিকে চলে গেল। ফ্রিজ খুলে প্রথমে ডিম, দুধ, বাটার আর সবজি বের করলো। সায়ন গতকাল রাতেই ভেবে রেখেছিল আজ তরুর জন্য স্পেশাল ব্রেকফাস্ট তৈরি করবে। কিচেনের টেবিল গুছিয়ে রেখে সায়ন এক হাতে অ্যাপ্রন পরল। আয়নায় নিজের দিকে তাকিয়ে মুচকি হাসলো, মনে মনে ভাবলো, মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও হয়েও বউয়ের জন্য পার্মানেন্টলি শেফ হয়ে যাচ্ছে আজ। প্রথমেই প্যানে বাটার গলালো, সুগন্ধ ছড়িয়ে পড়তে নিজের মনে হেসে উঠল সায়ন। সবজি কেটে অমলেট বানাতে শুরু করলো। ডিমের ফেনায় রঙিন ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ মিশিয়ে ঢালতে চমৎকার শাঁসা শব্দ উঠল। পাশাপাশি টোস্ট মেশিনে ব্রেড ঢুকিয়ে দিল। একটা ছোট সসপ্যানে দুধ গরম হচ্ছে, তাতে কফি পাউডার মিশিয়ে বানাচ্ছে কফি। তরুর জন্য কফির মগটা সাজিয়ে রাখতে ভুল করলো না। অমলেট তৈরি হয়ে গেলে সুন্দর করে প্লেটে সাজালো। পাশে চিকেন, বেকন আর সসেস রেখে দিল। সালাডের জন্য শসা, টমেটো পাতলা করে কেটে একটু লেবুর রস ছিটিয়ে দিল। সবশেষে একটা ছোট্ট ট্রেতে খাবারগুলো সাজিয়ে রাখলো। প্লেট, কফির মগ, জুসের গ্লাস, সাথে একটা ছোট ফুলদানি যেখানে একটা গোলাপ গুজে দিল। ট্রেটা হাতে নিয়ে সায়ান একটু থামলো। তরুর ঘুমন্ত মুখের ছবি মনে পড়তে নিঃশ্বাস ছাড়ল। তরু নিশ্চয়ই এসব দেখে খুশি হবে ভেবে সায়ানের ঠোঁটে হাসি ফুটলো। চলে এবার শায়নের থেকে বউয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। ধীরে ধীরে ট্রেটা নিয়ে বেডরুমের দিকে এগোলো সে। তরুর সবে ঘুম ভেঙেছে, তবে এখনও বিছানায় শুয়ে আছে সে। নড়তে চড়তে গেলে শরীরে অল্প বিস্তর ব্যথা হচ্ছে। সায়ানটা এত ডিমান্ডিং আগে বুঝতে পারেনি তরু। দীর্ঘশ্বাস ছাড়ল সে। এর মধ্যে সায়ান ঢুকলো রুমে। শুভ সকাল বধূ। তরু মাথা উঠিয়ে সায়ানের দিকে তাকালো। মুহূর্তেই চমকালো সে। সায়ান তার জন্য ব্রেকফাস্ট বানিয়ে এনেছে। মর্নিং সায়ন ভাই। ঘরে কি কাছে আছে? তোমার ফ্ল্যাট, হ্যাঁ আমি কিভাবে বলবো বলো? তাও ঠিক, কাছে কিনে আনবো আজ। তরু শোয়া থেকে উঠে বসলো। কেন? ট্রেটা সায়ান পাশের টেবিলের উপর রেখে তরুর দিকে এগিয়ে বলল, শায়ান ভাই, এই দুটি শব্দ মাঝখান থেকে আলাদা করার জন্য কাছে আবশ্যক। তরু শব্দ করে হেসে উঠল এবার। সায়ান কিছু বলল না। তরু তাকে ব্রেকফাস্টের বিষয়ে কোনো প্রশংসা করেনি এখনো। ফ্রেশ হয়ে আসছি, বসো তুমি। আর হ্যাঁ, থ্যাংক ইউ এত প্রায়োরিটি দেওয়ার জন্য। তরু বিছানা ত্যাগ করার আগে সায়ান তাকে বিছানায় ধাক্কা দিয়ে শুইয়ে দিল। তরুর চোখ বড় বড় হয়ে গেছে। সায়ান তার উপর ঝুঁকে কপালের এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, আজ থেকে আমার বান্ধবীদের জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তৈরি করব। ওরও থ্যাংক ইউ বলবে তাহলে। তরুর মন খারাপ লাগছে। সায়ান সবার জন্য কেন এসব করবে? তাদের জন্য কেন করবে তুমি? থ্যাংক ইউ পাওয়ার জন্য। তরু খিলখিল করে হেসে উঠল এবার। সায়ান কেন কথাটা বলেছে সেটা এখন পরিষ্কার। ও আচ্ছা, ঠিক আছে, দিও তবে। তরুর বাচ্চা তরু, আমি কি থ্যাংক ইউ পাওয়ার জন্য এসব করেছি? প্রায়োরিটির বদলে প্রায়োরিটি দিবি, না পারলে আদর করবি, ভালোবেসে বলবি। ব্যাধ হয়ে গেছিস খুব। তরু সায়ানের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল, সারা রাত ভালোবেসেও মন ভরেনি তোমার? আরও চাই? তুমি এত কেন? ভালো ছেলেরা এমন হয় না। তোর ভালো গোষ্ঠী ছেড়ে এসেছি বহুযুগ আগে। তুই শোন, এখানে কিস কর ঠোঁটে। তরু সায়ানকে সরিয়ে কোনো মতে উঠে বসলো। সায়ানও বসেছে। মার্কেটে যেতে লেট হচ্ছে সায়ন ভাই। সায়ান তরুর চুলগুলো আলতোভাবে চেপে ধরে নাকে নাক ছুঁয়ে বলে, আগে কিস কর, তারপর সব। দেব না। দে বলছি, কিস দে, এক্ষুনি দিবি, তাহলে আমি কিস করবো তোকে। তাতে আমার বাল ছেড়ে গেল, সরো। সায়ান হতাশাজনক ভঙ্গিতে বিছানায় বসে রইল। তরু উঠে ওয়াশরুমের দিকে এগোলো। বউটা বড্ড আনরোম্যান্টিক ভেবে মনে বড় কষ্ট পেল সায়ান। ব্রেকফাস্ট শেষ করে কিছুক্ষণ পর দুজনে বের হলো। নিউ ইয়র্কের রাস্তায় হাত ধরাধরি করে হাঁটছে তারা। শহরের কোলাহলের মাঝেও দুজনের হাসাহাসি আলাদা এক আবহ তৈরি করছে।
প্রথমেই গেল এক ফার্নিচারের শোরুমে। তরু সোফার কভার থেকে শুরু করে পর্দা সবই যত্ন করে দেখে নিচ্ছে। শায়ন একপাশে দাঁড়িয়ে মজা করে বলল, তুই কি শুধু ঘরের জন্য কেনাকাটা করছিস, না পুরো নিউ ইয়র্কেই রিডেকোরেট করবি? তরু ভ্রু কুঁচকে তাকালো। তুমি বসে বসে দেখো, বেছে নাও আমার কাজ, তোমার কাজ বিল মেটানো। শায়ন হেসে উঠে বলল, এই লাইনটা মনে রাখবো। বউয়ের কাছে নিজের জায়গা একেবারে ক্লিয়ার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তরু আর চোখে একবার তাকালেও কিছু বলল না। আর তারপর গেল কিচেন স্টোরে। তরু প্লেট এ হাত বোলাচ্ছে, কাপগুলো তুলে আলোয় মিলিয়ে দেখছে। তরু আর চোখে একবার তাকালেও কিছু বলল না। আর তারপর গেল কিচেন স্টোরে। তরু প্লেটে হাত বোলাচ্ছে, কাপগুলো তুলে আলোয় মিলিয়ে দেখছে কোনটা ভালো হবে না হবে সেসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে শুনে কিচেনের জন্য যাবতীয় সব কিছুই কিনলো দুজন। সারাদিন এভাবেই দুজন ঘুরে ঘুরে প্রয়োজনীয় সব কিছুই কেনাকাটা করলো। সন্ধ্যার আগ মুহূর্তে তারা শায়নের ফ্ল্যাটে ফিরে এলো। আগামীকাল তারা নতুন বাসায় উঠবে। সব কিছু নতুন করে শুরু করতে চায় শায়ন। তার নির্দেশে নতুন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সাজসজ্জার সব ব্যবস্থা গার্ডরা করে দিচ্ছে। উফ, আজকে একেবারে ক্লান্ত লাগছে। বাসায় ঢুকে সোফায় বসে পড়ল তরু। শায়নের হাতে এখনো সবগুলো শপিং এর ব্যাগপত্র। তুই বসে রেস্ট কর, আমি তোর জন্য ঠান্ডা পানি আছে। শায়ন সবগুলো ব্যাগ সোফায় রেখে কিচেনের দিকে এগোলো। তরু অবাক নয়নে শায়নের দিকে তাকিয়ে রইল। কতটা কেয়ারিং মানুষটা। নে পানি খা ভালোভাবে। শায়ন এক গ্লাস ঠান্ডা পানি তরুর দিকে এগিয়ে ধরল। তরুও পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে সবটুকু পানি খেয়ে ফেলল। শায়ন আগের মতন গ্লাসটা হাতে নিয়ে কিচেনে গিয়ে রেখে আসলো। তুমি ফ্রেশ হয়ে এসো শায়ন ভাই, আমি কফি বানাচ্ছি। তরু বসা থেকে উঠে কিচেনের দিকে এগোতে চাইলে শায়ন বাধা দিয়ে বলল, তুই ফ্রেশ হয়ে আগে। কিন্তু যাবি নাকি একসাথে গোসল করতে চাচ্ছিস? আমিও যাবো সাথে। তরু ভ্রু কুঁচকে ফেলল। শায়ন ঠোঁট টিপে হাসছে। বজ্জাত লোক একটা, যাচ্ছি। তরু বেডরুমের দিকে এগোলো। শায়নও তরুর পিছু পিছু গিয়ে শপিংয়ের ব্যাগগুলো বিছানার একপাশে রেখে বেডরুম থেকে বেরিয়ে কিচেনের দিকে এগোলো। তরু বেডরুমে ঢুকে ফ্রেশ হতে গেল। এদিকে শায়ন কিচেনে। সারাদিনের ক্লান্তি সত্ত্বেও তার ভেতরে এক অদ্ভুত সতেজতা। কিচেনের নরম আলোয় সে দাঁড়িয়ে আছে। গায়ে কোনো শার্ট নেই, শুধু ডার্ক গ্রে ট্রাউজার। শার্টটা বেডরুমে খুলে রেখে এসেছে। শায়নের ব্যায়াম করা শরীরটা যেন চকচক করছে। প্রশস্ত বুক, মজবুত কাঁধ আর পেশিবহুল বাহুতে রক্তজাল দৃশ্যমান। অল্প পরিশ্রমে শরীরের শীত দ্বারা বেয়ে ঘাম ঝরে পড়ছে। কফি বানাতে ব্যস্ত শায়ন। প্রথমে কেটলিতে পানি চড়িয়ে দিল। গরম হতে শুরু করলে মাপ করে দুধ আর চিনি আলাদা করে নিল। কফি বিন মেশিনে ঢেলে দিল। গুঁড়ো হয়ে আসার সাথে সাথে সমগ্র কিচেনে ভেসে উঠল কফির ঘ্রাণ। ধোয়া উঠতে থাকা কফির কাপে দুধ মিশিয়ে নেড়ে চলেছে ধীরে ধীরে। তার প্রতিটি নড়াচড়া যেন মেপে করা, অথচ ভেতরে রয়েছে এক ধরনের স্বস্তি। কিচেনের কাউন্টারে ভর দিয়ে দাঁড়াতেই তার বাইসেপস ফুলে উঠল। গভীর চোখ দুটো একবার জানালার বাইরে তাকালো, তারপর আবার কাপে মন দিল। ঠোঁটের কোণে হালকা হাসি, যেন মনে মনে তরুকে নিয়ে কিছু ভাবছে। তরু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। হালকা ভেজা চুল কাঁধে লুটিয়ে আছে। সে ভেবেছিল কিচেনে গিয়ে কফি বানাবে, কিন্তু কিচেনের সামনে গিয়ে একটি দৃশ্য দেখে একেবারে থমকে দাঁড়িয়ে গেল। সামনে শায়ান শার্টহীন, শুধু ডার্ক গ্রে ট্রাউজার পরে কিচেনে দাঁড়িয়ে। প্রশস্ত কাঠ থেকে শুরু করে বুকের পেশি আর শিরা ওঠা বাহুগুলো আলোর ঝলকে যেন আরো বেশি তীক্ষ্ণ হয়ে উঠেছে। কফির মগে দুধ ঢালতে ঢালতে হাতের পেশিগুলো এক এক টান 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 হয়ে উঠছে। সে দৃশ্য দেখে তরুর বুকের ভেতর ধক করে উঠল। মনে মনে নিজেকে সামলাতে লাগলো তরু, কিন্তু চোখ সরাতে পারল না। কফির ঘ্রাণের সাথে শায়নের উষ্ণ উপস্থিতি তাকে অবশ করে দিচ্ছে। শায়ন টের পেয়ে গেল তরুর উপস্থিতি। ঘাড় ঘুরিয়ে এক চোখে তরুর দিকে তাকালো, ঠোঁটের কোণে দুষ্টু হাসি। এইভাবে দাঁড়িয়ে থেকে কফি তো খেতে পারবি না, চলে আয় একসাথে খাই। তরু ভ্রুকুচকে বলার চেষ্টা করলো, আমি তো ভেবেছিলাম কফি বানাবো আমি। শায়নের কফি বানানো শেষ। আজ আমার পালা, জানিস না, শপথ করেছি রাতে তোর কেয়ার করা ছাড়া আর কোনো কাজ করবো না। তরুর গাল মৃদু লাল হয়ে উঠল। মনে ভালো লাগার রেশ বয়ে গেল। অজান্তে ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটে উঠল। ধীর পায়ে এগিয়ে গেল শায়নের দিকে। কফির মগ হাতে নিয়ে শায়ন তাকে এগিয়ে দিল। তরু হাত বাড়াতে শায়ন ইচ্ছে করে তার আঙুল ছুঁয়ে ধরল। তরু বলল, ছাড়ো, গরম লাগছে। শায়ন হেসে উত্তর দিল, গরম তো লাগবে, আমি আছি তো সামনে,
তরু চোখ পাকালো, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় যেন কফির ধোয়ার মতোই গলতে লাগলো। এসব সস্তা ফ্ল্যাট করে লাভ নেই শায়ন ইফতেখার। আমি পড়ছি না এসবে। শায়ান কফিতে চুমুক দিয়ে মুচকি হাসলো। সে দেখা যাবে। তরু কিছু বলল না। দুজনে কফি খেতে ব্যস্ত হয়ে উঠল। কফির স্বাদই এমন সবকিছু ভুলিয়ে দেয়। সন্ধ্যাবেলা মল্লিক বাড়ির পেছনের গেটে দাঁড়িয়ে আছে মুয়াজ। ছেলেটা বারবার ফোনের স্ক্রিনে তাকিয়ে সময় দেখে নিচ্ছে, সাথে পায়চারি করছে। 7:30 বাজে, মৈথি এখনো এলো না বাইরে। মৈথি মল্লিক বাড়ির ছোট মেয়ে, সবেমাত্র 10ম শ্রেণীতে পড়াশোনা করছে সে। এখনো ফোন ব্যবহার করার সৌভাগ্য হয়নি তার। মুয়াজের সাথে মৈথির সম্পর্কের বয়স প্রায় 1 বছর হয়ে গেছে। এর মধ্যে মৈথির সাথে মুয়াজের বিশেষ ফোনে কথা হয়নি কখনো। স্কুলে যাওয়ার সময় লুকিয়ে লুকিয়ে দেখা করা, আর সন্ধ্যার পর এভাবে বাইরে এসে দেখা করা, এভাবেই চলছে প্রেম। মৈথি তার মায়ের ফোন দিয়ে মাঝে মধ্যে লুকিয়ে মেসেঞ্জারে কথা বলে মুয়াজের সাথে। কথা শেষ হলে আবার কনভারসেশন ডিলিট করে রাখে। শুনছেন? আচমকা কোমল গলায় কারো ডাক শুনে পেছন ফিরে তাকালো মুয়াজ। শ্যামবর্ণ কন্যাকে দেখে তার হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে গেল। এতক্ষণে আসার সময় হলো তোমার? মৈথি আমতামতা করে বলল। জানেন না বাড়ি থেকে বের হতে কত রিস্ক থাকে? মুয়াজ লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে ফেলে। সত্যি তো, মেয়ে মানুষের এভাবে লুকিয়ে বাইরে আসাটা বড্ড রিস্কের বিষয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। কেমন আছো? মৈথি মুচকি হেসে বলে। ভালো। আপনি ভালো আছেন? চলছে আলহামদুলিল্লাহ। তোমার পড়াশোনার খবর কি? মৈথি চোখ মুখ কুঁচকে ফেলে। এবার পড়াশোনা নিয়ে তার বড্ড কাছে বড় ঝামেলার। এই ঝামেলা না যায় সহ্য করা, আর না যায় বাদ দেওয়া। এই তো চলছে। পড়া চড়মে পড়াশোনার কথা বললেই মুখ গোমড়া করে ফেলো কেন? পড়তে হবে, ভালো ক্যারিয়ার গড়তে হবে। অন্যদিকে মুখ ফিরিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল মৈথি। লেখাপড়া আমার ভালো লাগে না। আপনি পড়া না করে তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন না আমাকে। ঘর সংসার করব, ভালো বউ হব, আর কয়েকটা বাচ্চা কাচ্চা পয়দা করব, জীবন সুন্দর। মুয়াজ মুচকি হেসে মৈথির মাথায় একটা গাঁটটা মেরে বলল। মৈথি কপাল কুঁচকে ফেললো তাতে। আগে নিজে বড় হও, তারপর বিয়ের কথা ভাবা যাবে। ততদিন আমি একটা ব্যবসা করব ইনশাল্লাহ। আমি কি ছোট? মা বলেন আমার বয়সী মেয়েরা ঘর সংসার করে, অথচ আজ কিচ্ছু পারি না। মুয়াজ মৈথির হাত দুটো আলতো করে ধরে। মৈথি লজ্জায় মাথা নিচু করে ফেলল। এই যে তুমি কিছু পারো না, এই জন্যই তুমি ছোট। মৈথি কেবল মাথা নাড়ল। এবার মুয়াজের স্পর্শ পেলে সে লজ্জাবতীর মতন নুইয়ে যায়। আমার এখন যেতে হবে, ঘরে টের পেলে সব শেষ। আচমকা সতর্ক হয়ে উঠল মেয়েটা। মুয়াজও বুঝলো বিষয়টা। ঠিক আছে, এখন যাও, আগামীকাল ছুটির পর দেখা হবে। আপনি প্রতিদিন স্কুলের গেটের সামনে থাকবেন না, লোকজন সন্দেহ করবে। সে আমি বুঝে নেব। আচ্ছা। মুয়াজ মৈথির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। মেয়েটা চোখ মুখ খিচিয়ে আছে লজ্জায়। এখন যাও। মৈথি মাথা নাড়ল কেবল। নিঃশব্দে বাড়ির দিকে পা বাড়ালো সে। মুয়াজ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর নিজেও বাড়ির পথে পা বাড়ালো। ড্যানিয়েলের কেবিনের কাচের দরজায় নক করলো তরু। ড্যানিয়েল মুখ তুলে তাকালো। মুহূর্তেই তার চোখে একরাশ উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল। তরু, ওয়াও, একেবারে এক্সপেক্ট করে নিয়ে আস তোমাকে। ভেবেছিলাম আসবে না। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো সে। তরু মৃদু হেসে বলল। আপনি বললেন তাই এলাম। ড্যানিয়েল সোফার দিকে ইশারা করলো। প্লিজ বসো, আমি কফি আনাচ্ছি। দুজনে আরাম করে বসে গল্প শুরু করলো। পুরনো অফিসের স্মৃতি, প্রজেক্ট, একসাথে কাজ করার অভিজ্ঞতা, সবকিছু নিয়ে আলাপ চলছিল। ড্যানিয়েল গভীর মনোযোগ দিয়ে শুনছিল তরুর কথা। হঠাৎ তার চোখ আটকে গেল তরুর গলায়। ওখানে এক টুকরো লালচে দাগ। সন্দেহ নেই লাভ বাইট। মুহূর্তে ড্যানিয়েলের ভেতরটা কেমন যেন থমকে গেল। তরু কার সাথে আছে? মুখে অবশ্য কিছুই প্রকাশ করল না। হাতের কফির কাপটা হালকা কাঁপতে শুরু করেছিল। সেটা সামলে নিল দ্রুত। তুমি বেশ খুশি দেখাচ্ছে আজকাল। ড্যানিয়েল চেষ্টা করলো হালকা কণ্ঠে বলতে। তরু চোখ নামিয়ে হেসে ফেলল। অনেক কিছু পাল্টেছে, জীবনটা অন্যরকম হয়ে গেছে। ড্যানিয়েলের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে এতদিন ভেবেছিল তরু এখনো সিঙ্গেল, অথচ স্পষ্ট বোঝা যাচ্ছে তরুর জীবনে কেউ একজন এসেছে, খুব কাছের, খুব আপন।
কথোপকথন চলতে থাকলেও ড্যানিয়েলের মাথার ভেতর বারবার ঘুরছিল সেই দৃশ্যটা। তরুর গলায় লালচে দাগ। ড্যানিয়েলের সাথে আড্ডা শেষ করে তরু ধীরে ধীরে বের হয়ে এলো। করিডোর পেরিয়ে গাড়িতে উঠল। কিছুটা সময় পর সোজা চলে এলো নিজের অফিসে। অফিসে ঢুকতেই তরুর উপস্থিতি টের পেল অনেকেই। চেনা সহকর্মীরা হালকা হাসি মুখে কথা বলল, আবার কেউ কেউ চোখ সরু করে তাকালো। ফিসফিসানি শুরু হলো। দেখছিস ওর গলার দাগটা? স্পষ্টই তো লাভ বাইট। মানে কি, বিয়েও হলো নাকি? তরু এসব কথা আর কিছুই কানে তুলল না, কিন্তু অনুভব করলো চারপাশের চোখের দৃষ্টি তাকে ভেদ করে যাচ্ছে। একটু অস্বস্তি হলেও নিজেকে সামলে নিল। সকালবেলা তরু খেয়ালই করেনি এসব। সায়নের উপর ভীষণ রাগ হচ্ছে ওর। সবাই কী সব ভাবছে। ঠিক তখনই রিসেপশন থেকে একজন এসে বলল, ম্যাম, স্যার আপনাকে ডাকছেন। তরু এক মুহূর্ত রেগে গেল আরও। স্যার মানে সায়ান। সে শান্ত ভঙ্গিতে কেবিনের দিকে এগোলো। ভেতরে ঢুকতে সায়ান চেয়ারে হেলান দিয়ে বসা, ঠোঁটের কোণে সেই চেনা দুষ্টু হাসি। ম্যাডাম, বাইরে তো অনেক হয়েছে চলছে তোকে নিয়ে। তরু ভ্রু কুচকালো। সব কিছু তো তোমার বদলতেই হলো। সায়ান চুপচাপ উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো। খুব কাছে এসে নিচু গলায় বলল, তোর গলার দাগটা দেখেই সবাই হালকা গসিপ শুরু করেছে, তাতে আমার কি দোষ? তরু রেগে সায়ানের কলার চেপে ধরে বলল, ঢং কম করো। অফিসে আসার আগে একটু ভেবেছো না এসব? আমি আহাম্মক একবার খেয়ালও করিনি। সায়ান মৃদু হেসে ফিসফিস করে বলল, আমি কি করব? তোর কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তরুর আগে সায়ানের পিঠে কয়েকটা ঘুষি মেরে বসলো। সায়ান তরুর হাত ধরে হ্যাঁচকা টানে কোলে বসালো। চিন্তা করিস না, সবাই জানুক তুই আমার। বাল জানবে, ভালো মতো জানালে কি হতো? এভাবে ভাল লাগে না। তুমি এসো আবার ওসব করতে, দেখাবো মজা। এসেছি শোনো, চল এখানে শুরু করি আজ। তরু রেগে সায়ানের ঘাড়ে একটা কামড় বসালো। সায়ান মৃদু শক্ত করে উঠল তাতে, তবে তরুকে সরালো না। তরুর আগে সায়ানের ঘাড়েও দাগ তৈরি করার জন্য এমনটা করছে, সেটা ভালো করেই বুঝতে পারছে সায়ান। তরু, তুই দেখছি অঘটন না ঘটিয়ে থামবি না আজ। এভাবে আমাকে সিরিয়াস করিস না বধুয়া। আমি ধরলে কিন্তু ঠিকমতো হেঁটে কেবিন থেকে বের হতে পারবি না। সায়ানের কথা শুনে তরু ওর থেকে দূরে সরে দাঁড়ালো। রাগে ফুঁসছে মেয়েটা। অফিসের লোকজন তাকে নিয়ে গসিপ করছে। বিষয়টা ভীষণ অস্বস্তিকর। তবে সায়ান এটা কেন করেছিল সেটা তরু এখন বুঝতে পেরেছে। সবকিছু ড্যানিয়েলকে দেখানোর জন্য। সায়ান অতিরিক্ত ডিমান্ডিং হলেও এমন লাভ বাইট আগে দেয়নি। ড্যানিয়েলের সাথে গতকাল রাতে দেখা করার কথা শুনে বদলোকটা এমন করলো। এসব কথা ভেবে তরু চুপ করে আছে। সায়ান নিজের শার্ট ঠিক করতে করতে বসা থেকে উঠে দাঁড়ালো। তরু সায়ানকে এগোতে দেখে বলল, এখানেই দাঁড়াও তুমি, এটা অফিস, তোমার হাডুডু খেলার মাঠ না। সায়ান ঠোঁট কামড়ে হাসলো। তরুর কথাগুলো মাঝে মধ্যে এত ভালো লাগে ওর, ইচ্ছে করে মেয়েটাকে আস্ত খেয়ে ফেলতে। খেলতে জানলে মাঠের প্রয়োজন পড়ে না রে পাগলি, সব জায়গায় খেলা যায়। সায়ান তরুর কপালে ঠোঁট ছুঁয়ে দিতে তরু তাকে এক ধাক্কায় চেয়ারে বসিয়ে দিল। সায়ান খিলখিল করে হেসে উঠল তাতে। দেখেছিস, দুদিন আদর খেয়ে কেমন ওয়ান্ডার উম্যান হয়ে গেছিস। আমি আর তোমার অফিসে কাজ করছি না, চুল হয়ে যায় একদিন, আমি গেলাম বাল। তরু রাগ করে চলে যাওয়ার জন্য পা বাড়াতে সায়ান তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তরু চেষ্টা করলো নিজেকে সরানোর, কিন্তু সায়ানের শক্তপোক্ত হাত থেকে ছাড়া পেল না।